3 তারিখ থেকে শুরু। আর তোমাদের যেটা হচ্ছে, আমি জাস্ট একটু শেয়ার করি, তাহলে তোমাদের সবাই দেখতে পাবা। সবার জন্যই ধরো জিনিসটা দেখাই। এক সেকেন্ড। আসসালামু আলাইকুম স্যার, আমি এই সেকশনে শেয়ার হ্যাঁ, করতেছি। আচ্ছা, কালকে মেল করছিলাম, পাইছিলা? আমি মেলটা চেক করে নিয়েছি একটু। হ্যাঁ, বলো কি, মেল চেক করো না কেন তোমরা? দেখো, তোমাদের সবার জন্য আমি শেয়ার করতেছি, তাহলে বুঝতে পারবা। তোমাদের যে এরকম টাইপের স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, দেখো তোমাদের যেটা হচ্ছে, এইবার প্রথম একটু ব্যতিক্রমটা হচ্ছে এই যে তোমাদের পরীক্ষা হবে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত। হ্যাঁ, বিকালে বিকালে দেখে তোমার পরীক্ষা হবে। বিকাল না বলতে গেলে এখন তো ছোট দিন বেলা, মানে সন্ধ্যার সময় আর কি। হ্যাঁ, 2টা থেকে শুরু হবে, বিকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত পরীক্ষাটা হবে আর কি। আর তোমাদের, না তোমাদের 3 তারিখ না, তোমাদের 27 তারিখ থেকে 27/2। হ্যাঁ, তার মানে পিএল তো 8 তারিখ থেকে শুরু, তো 15 দিনের পর থেকে তোমাদের 27 তারিখ থেকে শুরু হবে। তোমাদের সঙ্গে হচ্ছে গিয়ে ফোর্থ ট্যুর, মানে স্টুডেন্ট যারা, তাদের সঙ্গে তোমাদের মার্চ করা। তো এইটা তোমাদের হচ্ছে রুটিন। তোমাদের হচ্ছে 27 তারিখে প্রথম পরীক্ষা, দেন 3 তারিখে, দেন 6 তারিখে, দেন 10 তারিখে, দেন তোমার হচ্ছে গিয়ে 13 তারিখে। হ্যাঁ, এখন তোমাদের হচ্ছে কি, এখানে তোমাদের যে 5টা কোর্স আছে, ওই 5টা কোর্সে তোমরা কোনটা কোন দিন দিবা, তোমাদের অনুযায়ী তোমরা চয়েস করে বসাবা। তো এখানে একটা রিকোয়েস্ট, যেটা যদি পসিবল হয় চেষ্টা করিও। যেটা হচ্ছে, যেমন দেখতে পাচ্ছ যে এই কোর্সটা, এটা কিন্তু এটাও আমার কোর্স। হ্যাঁ, আমার হচ্ছে কি, আমি ফোর্থ এই কোর্সটা পড়াই, স্টিল স্ট্রাকচার। তো এটা হচ্ছে গিয়ে ফিক্স করে দেওয়া যে এটা তোমার হচ্ছে গিয়ে এটা এখানে থাকবে, এটা চেঞ্জ করা যাবে না। ফোর্টুদের যখন রুটিন পাঠানো হবে, ওদের এরকম পাঠানো হবে, এই পেজটে পাঠানো হবে, কিন্তু ওদের বলা হয়েছে যে এইটা চেঞ্জ করা যাবে না, বাকি এক্সাম গুলা এদিকে এদিকে শিফট করতে পারবে। তো এখন যেহেতু তোমার হচ্ছে কি এটা ফিক্স করে দিছে, এবং এটা হচ্ছে কি এখান থেকে সরবে না, আর এটা তোমার হচ্ছে আমারই কোর্স। সো আমার জাস্ট রিকোয়েস্ট থাকবে তোমাদের উপরে যে তোমরা তোমাদের এই SM1 যেটা ফালাবা পরীক্ষাটা, এটা চেষ্টা করো যে এই 2 দিন যদি মানে না দিতে পারো তাহলে ভালো হয়। মানে আমার জন্য আসলে তখন দেখা যাবে ডবল পরীক্ষা একসঙ্গে হচ্ছে, ডবল খাতা দেখতে হবে একসঙ্গে। তো আমার জন্য একটু টাফ হয়ে যাবে আর কি, দুটা একসঙ্গে তোমার ডেডলাইন আসবে, আমাকে দেখা যাবে খুব তাড়াতাড়ি খাতা দেখতে হবে। তো তখন ভুল ভ্রান্তি হতেই পারে। তো এই জন্য যেটা হচ্ছে, আমি চাচ্ছি না যে এই 2 দিন আসলে তোমার জন্য তোমাদের এসএমটা হোক, মানে যদি পসিবল হয়। আর যদি মনে করো যে না, আমাদের এই 2 দিন নিলেই আমাদের জন্য সুবিধা, তাহলে দাও, ইটস ওকে। মানে সেটা আমি হয়তো ম্যানেজ করতে পারবো, কোনো সমস্যা নেই, আমি হয়তো একটু কষ্ট হলেও ম্যানেজ করতে পারবো। সো যদি পারো, যদি পসিবল হয়, এই 3 তারিখ আর 6 তারিখে তোমাদের হচ্ছে এসএমটা না দেওয়া ট্রাই করে দেখিও, যদি পারো আর কি। মানে এই দিন হচ্ছে অন্য পরীক্ষাগুলো দিও, আর যদি পারো এসএম ধরো এখানে বা এখানে এখানে অন্যখানে দিও, তাহলে তোমার হচ্ছে একটা গ্যাপ থাকলে আমার জন্য সুবিধা, তাহলে আমি এটা শেষ করে ফেলতে পারবো। তখন তোমাদের একটা শুরু করবো। আর নাহলে দুইটা প্যারালালি চললে তখন দেখা যাবে আমার জন্যই একটু ঝামেলা হতে পারে। হ্যাঁ, ধরো খাতা দেখা নিয়ে, যেহেতু তোমার অনেক খাতা আসবে, তোমাদের 3 সেকশন, আবার 4 টু 2 সেকশন, 5 সেকশন খাতা লিখতে হবে, আবার দুটোই টাইম থাকবে 7 দিন করে। সো মানে একটা, মানে বুঝতেই পারছো যে মানে একটা স্ট্রেস নিয়ে খাতা দেখা আর কি। তো এটার জন্য তোমার ঝামেলা হতে পারে আর কি। দ্যাটস ওয়াই জাস্ট তোমাদের রিকোয়েস্ট, ওকে? সো তোমাদের এই রুটিনটা আমি 3জন সিয়াকে অলরেডি মেল করছি। সিয়ারা যারা, তারা মেল পাইছো? একবার চেক করে দেখো, যদি না পাও আমি আবার আবার সেন্ড করবো। যেমন বি সেকশনের সিয়ার এবং এ সেকশনের সিয়ার ছিল না, কই গেলা? জি স্যার জি আছে। স্যার, আছে, আমি চেক করতেছি। হ্যাঁ, হ্যাঁ, তোমরা চেক করে দেখো পাইছো কিনা। যদি না মনে করো যে পাও নাই, তাহলে আবার একটু চেক করে দেখো, তাহলে আমি আবার পাঠিয়ে দিব, জি ঠিক আছে? তোমরা জি স্যার এসেছে। সবাই কিন্তু এটা মিউচুয়ালি মানে ডিসিশন নিবা, মানে এমন যেন না হয়। এটা নিয়ে অনেক সময় অনেক শুনছি, অনেক ঝামেলা হয়। কেউ বলে এভাবে করবা, কেউ বলে ওভাবে করবা। হ্যাঁ, তোমাদের যেটা সবচেয়ে টাফ, সবচেয়ে মনে করো ডিফিকাল্ট পরীক্ষা, সেটা অবশ্যই চেষ্টা করবা সবার আগে দেওয়ার, যেন তুমি সেটার উপরে তুমি প্রিপারেশন বেশি নিতে পারো। আর তারপরে ধরো যে দেখতে পাচ্ছ যে মাঝখানে কতদিন করে গ্যাপ গুলো এখন দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমার সবচেয়ে কম গ্যাপ যেমন দেখতে পাচ্ছ, তোমার হচ্ছে গিয়ে এই যে 27 থেকে 3, 3 থেকে 6, এগুলোর মধ্যে তোমার আসলে গ্যাপ কি খুবই কম বলতে গেলে। তো এই দিনগুলোতে তোমাদের হয়তো, যেটা তোমার হচ্ছে প্র্যাকটিসের বিষয় বেশি নাই, হয়তো মেমোরাইজিং টাইপের ছোটখাটো সিলেবাসের পরীক্ষা, সেগুলো তো হলো তুমি এখানে ফেলাতে পারো। মানে তুমি তোমাদের কমফোর্ট অনুযায়ী বেশি, এটাও কম তো সবগুলো মোটামুটি বলতে গেলে সেমই, 10 থেকে 3, মানে 2 দিন 3 দিন এরকম করে পাচ্ছ আর কি। সো এখন তোমরা ওভাবেই পরীক্ষা দিও, মানে মনে করবা যে যেটা সময় সবচেয়ে টাফেস্ট, মানে তোমাদের এই সেমিস্টার 2-1 তোমাদের কাছে সবার কাছে মনে হবে যে না, এটা টাফেস্ট কোর্স, এটা তোমার বেশ একটা সময় ধরে প্রিপারেশন নিতে হবে। এখানে তোমার থিওরিও আছে, এখানে তোমার ম্যাথও আছে, এখানে তোমার ধরো অনেক কিছু আছে। এরকম যদি কোনো কোর্স হয়ে থাকে যে অনেক তোমার ডিফিকাল্ট, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবে সেটাকে ফার্স্টে দেওয়ার, যেটা তোমার প্রিপারেশন তুমি যেন বেশি নিতে পারো। আর বাকিগুলো তুমি সেভাবে করে তোমার পছন্দ মতো নিয়ে নিও। মানে আমি আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি তাসানুল স্টুডেন্ট ছিলাম, আমরা ওভাবেই ইয়ে করতাম, মানে ওভাবেই ফিল আপ করতাম, সবচেয়ে টাফেস্ট নিতাম প্রথম দিনে, তারপর হবে করে বাকিগুলা প্লেস করতাম। আর ধরো থিওরিটিক্যাল কোর্স গুলোকে নিতাম তোমার হচ্ছে গিয়ে
ওই মাঝখানের বন্ধগুলোর মধ্যে। থিওরিটিক্যাল তো আসলে প্র্যাকটিস করা কিছু না, জাস্ট মেমোরাইজিং। সো ওটা জাস্ট তোমার আগের থেকে পিএল এর মধ্যে মুখস্থ রাখলে জাস্ট রিভাইজ দেওয়ার। সো 2-1 এর তোমাদের যা যা আছে ম্যাটেরিয়াল, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা যা আছে, তারপর হয়তো নন ডিপার্টমেন্টাল আরো কোর্স থাকতে পারে। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে কি যে এসএম আছে। তো এগুলো তোমাদের পছন্দ অনুযায়ী বসাই দিও, ঠিক আছে? আর চেষ্টা করো যদি পসিবল হয় তাহলে এই 2 দিন তোমার হচ্ছে কি এসএমটা অ্যাভয়েড করার চেষ্টা করো যদি পসিবল হয়। আর না হলে যদি মনে করো যে না দিতে চাও তাহলে ইটস ওকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো তোমাদের রুটিনটা যেটা হচ্ছে সবাই তো দেখলা, সবাই আজকে আমার ক্লাসের পরে সবাই নিজেরা কথাবার্তা বলো। 3 সেকশনের মানে রুটিন কিন্তু সেম হবে। হ্যাঁ, সবার জন্য রুটিন সেম হবে। তো সবাই কিন্তু মিউচুয়ালি ডিসিশন নিও। হ্যাঁ, এমন যেন না হয় যে এই সেকশন থেকে একজন বলছে, বি সেকশনটা একজন আরেকটা বলছে। হ্যাঁ, বা এক গ্রুপ অফ পিপল বলতেছে এইভাবে হবে, এক গ্রুপ অফ পিপল ওইভাবে হবে বলতেছে। এমন যেন না হয়, সবার জন্য সম্মতি থাকে এরকম করে সাবমিট করবা। আর যেটা হচ্ছে সিআররা, যেটা হচ্ছে আজকে রাতের মধ্যে আমাকে এটা মেইল করে পাঠাবা। ইভেন রাত না, ধরো আজকে দুপুর 1টার মধ্যেই চেষ্টা করো যে আমাকে পাঠা দেওয়ার এটার সফট কপিটা তোমরা ফিল আপ করবা। কোর্স নাম্বার দিবা, কোর্স নাম্বার এবং কোর্স টাইটেল দিবা। টাইটেল মিনস কোর্সের নাম, আর নং হচ্ছে কোর্সের নং। এটা ফিল আপ করে আমাকে আজকে চেষ্টা করবো দুপুর 1টার মধ্যে পাঠা দেওয়ার, মেইল করার। আর হচ্ছে গিয়ে আগামীকাল রবিবার হচ্ছে গিয়ে 3 জন সিআরই এটার মধ্যে এইটা প্রিন্ট করবা, তোমরা তো ফিল আপ করবা, এটা কম্পোজ করে ফিল আপ করবা। আর কালকে হচ্ছে গিয়ে যে কোনো একজন সিআর যেটা করবা যে এই সবগুলার যেটা তোমরা কম্পোজ করছো সেটাকে প্রিন্ট করে ওটার মধ্যে 3 সেকশনের সিআর এর সাইন লাগবে। ওকে, 3 সেকশনের সিআর এর সাইন দিয়ে দেন তুমি হচ্ছে গিয়ে রুটিন কমিটিকে জমা দিবা। ওকে, রুটিন কমিটি তো চিনো নাকি? রুটিন কমিটির মেম্বাররা যারা, যেমন তোমাদের কে কে আছে, নাবিল স্যার আছে, তারপর তোমাদের রিয়াজ স্যার আছে। ধরো রিয়াজকে দিলেই হবে, রিয়াজকে তো সবাই চিনো নাকি? রিয়াজুল ইসলাম যে। জি স্যার। হ্যাঁ, তো এটা মেইনলি হচ্ছে ডিপার্টমেন্টই বসে, তোমাদের ডিপার্টমেন্টের ওই লেকচার রুমে বসে রিয়াজ স্যার। তো ওই রিয়াজ স্যারকে অথবা নাবিল স্যারকে অথবা সাজিদুল স্যার, মানে রুটিন কমিটির যারা মেম্বার তাদেরকে একজনকে দিলেই হবে। আর যদি মনে করো ওদেরকে পাচ্ছ না তাহলে অ্যাটলিস্ট আমাকে দিলেও হবে। মনে রাখবা আজকে দুপুরের মধ্যে এটা সফট কপি দিবা, মেইল করে দিবা আমাকে। আর মেইলের মধ্যে কোনো সাইন লাগবে না। আর কালকে আগামীকাল যেটা হচ্ছে আগামীকাল এটা প্রিন্ট করবা। 4-2 কিছু ফিল আপ করার দরকার নাই, জাস্ট এটা তোমার নিজে এটা ফিল আপ করবা, 2-1-এর পার্টটা এটা সুন্দর করে ফিল আপ করবা। এবং নিচে 3 সেকশনের 3 জন সিআর এর সাইন থাকতে হবে, মাস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। 3 সেকশনের 3 জন সিআর এর সাইন থাকবে নিচে দিয়ে। হার্ড কপি সেটা হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে ওই রিয়াদ স্যারকে অথবা নাবিল স্যারকে বা সাজিদুল স্যারকে বা নাহিদ স্যার, মানে রুটিন কমিটি অনেক মেম্বারই আছে, এদের যে কোনো একজনের কাছে পৌঁছে দিলেই হবে। আর যদি একান্ত যদি তুমি নাই পাও রুটিন কমিটি মেম্বার, তাহলে আমাকে দিলেও হবে। হুম, আমি কি বুঝাতে পারলাম? যারা আসো একটু রেসপন্স করো। জি স্যার। জি হ্যাঁ, স্যার। মনে রাখবা এটা নিয়ে যেন কোনো মানে পলিটিক্স যেন না হয়, ঠিক আছে? এটা নিয়ে কোনো যেন গ্যাঞ্জাম যেন না হয়। এটা সুন্দর করে সবার সম্মতি নিয়েই ফিল আপ করবা। যাই হোক, এটা দেখাই দিলাম তোমাদের হচ্ছে কি এটা রুটিন। বুঝতেই পারছো আজকে তোমার হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখ। হ্যাঁ, 27 তারিখ থেকে এক্সাম শুরু, তার মানে কি আর মাত্র কত 24 দিন বাকি বলতে গেলে, তাই না? সময় বেশি বাকি নাই। তো যাই হোক, আজকে আমরা আমাদের শেষ পার্ট শুরু করি। শেষ পার্টটা আজকে বেশি সময় লাগবে না, আজকে টপিক অত বড় না। ধরো ওই অলরেডি তো আমরা বেন্ডিং শুরু করছিলাম, ওটা জাস্ট কিছু জিনিসপত্র দেখায় আজকে শেষ করে দেবো আর কি, ঠিক আছে? আজকে তোমাদের আরো টপিক ছিল, আরো মানে আছে, ওগুলা ধরো অতটা জরুরি কিছু না, যার দ্যাটস ওয়াই ওগুলা ধরো দেখাচ্ছি না, ঠিক আছে? এবং তোমাদের আজকে ক্লাসটা রেকর্ডিং দিয়ে দিব, সমস্যা নাই, যেহেতু অনলাইন ক্লাস রেকর্ডিং দিয়ে দিব। রেকর্ডিং থাকবে তোমাদের এটা প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? আর ধরো এটার যদি থিওরি, যদি মনে করো যে রেকর্ডিং ছাড়াও তোমাদের হার্ড কপি লাগবে থিওরি, যদি মনে করো যে ক্লাসরুমে দেওয়াটা জরুরি, তাহলে আমাকে স্যার কালকে ইনফর্ম করো, তাহলে আমি এটা মানে দিয়ে দিব। হ্যাঁ, এটা ধরো তোমাদের যে পিডিএফ গুলো দেখাচ্ছি, পিডিএফ গুলো আসলে কোনোটাই আমার প্রিপেয়ার করা পিডিএফ না, এটা তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন খান থেকে কালেক্ট করা। হ্যাঁ, তো ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, 3টা পিডিএফ তোমাদের দেখাবো। তো এই 3টা পিডিএফ এ আসলে সবকিছু দেখাবো না, মানে 3টা পিডিএফ এর থেকে আমি ধরো মানে যেটা যেটা প্রয়োজন সেটা দেখাবো। আর ডিরাইভেশন তো আমি আগেই বলছি, ডিরাইভেশন তোমাদের নিজেদের স্টাডির জন্য লাগবে। ডিরাইভেশন তোমাদের হচ্ছে গিয়ে মানে আমি পরীক্ষায় দিব না নর্মালি, মানে ওটা তোমাদের নিজেরা জাস্ট সেলফ স্টাডির জন্য তোমরা রাখি আর কি। তোমাদের যদি মানে প্রয়োজন হয় কখনো, তখন তোমাদের লাগতে পারে, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে শুরু করি, আজকে ক্লাসটা শুরু করি। তো দেখো, আমাদের আজকের টপিক হচ্ছে গিয়ে ফ্লেক্সারি স্ট্রেস অফ বিম। এখানে আমরা আজকে কয়েকটা জিনিস শিখবো। সেটা তোমার হচ্ছে ফার্স্ট অফ অল শিখবো আমরা হচ্ছে পিওর বেন্ডিং কি জিনিস সেটা শিখবো। দেন হচ্ছে গিয়ে আমাদের বেন্ডিং এর জন্য এই যে বেসিক কাইনেমেটিক অ্যাজাম্পশনস ফর পিওর বেন্ডিং,
এটার কিছু পয়েন্ট দেওয়া, এটা বই থেকে নেওয়া, এটা বইয়েরই তোমার স্ক্রিনশট বলতে গেলে। তো এটারও কিছু আমরা পয়েন্টগুলো পড়বো যে আসলে আমাদের কি কি অ্যাজাম্পশনের থ্রুতে বেন্ডিং এর মানে ডেরিভেশন করা হচ্ছে, বা বেন্ডিং এর যে তোমার ভিতরে যে মেকানিজম, এটা কোন অ্যাজাম্পশনকে কেন্দ্র করে হচ্ছে, সেটা আমরা একটু পড়বো। দেন হচ্ছে আমরা দেখবো এখানে আরো কিছু জিনিসপত্র আছে, যেমন তোমার হচ্ছে গিয়ে এই যে তোমার সেকশন মডুলাস একটা পার্ট আছে, সেকশন মডুলাসটার সঙ্গে তোমার হচ্ছে বেন্ডিং স্ট্রেসের যে রিলেশন বা বিমের ডেপথের সঙ্গে বিমের যে রিলেশন, এটা একটা আমরা বোঝার চেষ্টা করবো। এবং আমরা আজকে তোমার হচ্ছে গিয়ে ওই গত ক্লাসে তো আমরা করছিলাম যে হোমোজেনিয়াস ম্যাটেরিয়ালের ম্যাথ করছিলাম, তো আজকে আমরা কম্পোজিট ম্যাটেরিয়ালের ম্যাথ করবো। কম্পোজিট ম্যাটেরিয়াল দুটা ম্যাথ আছে, আরো ম্যাথ আছে, মানে ম্যাথের তো অভাব নাই। তো দুটা আমরা স্যাম্পল দেখবো, এবং স্যাম্পলটা বুঝলে আছে আমরা যে কোনো ম্যাথ করতে পারবো। তো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করলাম হচ্ছে পিওর বেন্ডিং দিয়ে। যদি আমাকে বলা হয় যে হোয়াট ইজ পিওর বেন্ডিং, তো দেখো এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ যে একটা তোমার হচ্ছে গিয়ে ধরো একটা বিম বলা, বিমের মধ্যে বলা তোমার হচ্ছে গিয়ে ধরো এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, আর তোমার হচ্ছে কি এখানে একটা পয়েন্ট লোড দেওয়া, এখানে একটা পয়েন্ট লোড দেওয়া। তো দেখো এই যে তোমার হচ্ছে গিয়ে এক্সাম্পলটা দেওয়া, এই এক্সাম্পলটা কিন্তু রিয়েল লাইফের সঙ্গে দেখো অনেকটা ম্যাচ করে যাচ্ছে। যেমন দেখতে পাচ্ছ দিস ইজ এ বারবেল, যারা জিম করো তারা জানো এটা বারবেল। এবং একজন অ্যাথলেটিস্ট তোমার হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ এটা তোমার হচ্ছে গিয়ে এটা লিফট করতেছে, হ্যাঁ, তোমার হচ্ছে একটা লিফট আপলিফট করতেছে। তো দেখতে পাচ্ছ এই হ্যান্ড তোমার হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করতেছে, আর তোমার এখানে যে ওয়েট যেটা ঝুলানো, হ্যাঁ, বারবেলের মধ্যে তোমার ওয়েট যেটা, সেটা তোমার কি হচ্ছে, তোমার এখানকার যে ওয়েট গুলা। সো এখন দেখো এইটার যদি বলা হয় যে সাপোজ এটার যদি তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আঁকো, হ্যাঁ, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি কেমন হবে আমি যদি একটু যদি বোঝানোর চেষ্টা করি। দেখো তোমাদের আমি যদি ডায়াগ্রামটা আঁকি, তো দেখো কি হবে তোমার, যে এরকম টাইপের। তো এটা এখানে ফার্স্ট অফ অল ডাউনওয়ার্ড ফোর্স, তাহলে কি হবে, এরকম টাইপ নিচে যাবে, তারপর কি হবে, স্ট্রেট যাবে। আমি ফার্স্ট অফ শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতেছি মেইনলি, এসএফডি আঁকতেছি। এখানে রিয়াকশনের জন্য কি হবে, আপওয়ার্ড যাবে, তারপর আবার এখানে কিছু নাই, স্ট্রেট যাবে, তারপর কি হবে, এখানে আপওয়ার্ড, সো এখানে উপর উঠবে, এবং তোমার হচ্ছে এখানে ডাউনওয়ার্ড, স্ট্রেট গিয়ে আর ডাউন হয়ে যাবে। দিস ইজ দ্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এবং আমি যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, তাহলে কি হবে, এখানকার রেক্টেঙ্গেল এরিয়ার জন্য এখান টাইপের আসবে। দেন কি হচ্ছে, এখানে তোমার এখানে কিছু নাই, স্ট্রেট যাবে, কনস্ট্যান্ট যাবে, এবং এখানে তোমার কি হচ্ছে আবার মানে পজিটিভ জন্য, সো আবার কি হবে, ওটা উপরে জিরো যাবে। সো তিনটা পার্ট। এখন যেটা বলতে চাচ্ছি দেখো, এই যে মাঝখানের যে জায়গাটা, বিমের একটা সেগমেন্ট, হ্যাঁ, এই যে জিনিসটা যেটা, এটা কখন পসিবল হবে, যখন তোমার হচ্ছে কি এই দুই জায়গায় ইকুয়াল ডিস্টেন্স থাকবে। ঠিক আছে, মাঝখানে ডিস্টেন্স ডাজন্ট ম্যাটার, যদি আমার সাপোর্ট এবং পয়েন্টের ডিস্টেন্স যদি সেম থাকে, আহ তখনই তোমার হচ্ছে কি এই কনসেপ্টটা ঘটবে। এখন দেখো যে এই যে মাঝখানে একটা জায়গা, বিমের একটা মাঝখানে সেগমেন্টের মধ্যে বা একটা লেন্থের মধ্যে পার্টিকুলার জায়গায় দেখতে পাচ্ছ যে এই জায়গায় কিন্তু শুধুমাত্র কি আছে, শুধুমাত্র কিন্তু তোমার বেন্ডিং মোমেন্ট আছে, হ্যাঁ, এটা বিএমডি, শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট। দেখো এই যে জায়গাটা এখান থেকে এই পর্যন্ত, এখানে কি আছে, শেয়ারও আছে, বেন্ডিংও আছে। এই জায়গাটা কি আছে, এই জায়গাটার মধ্যে তোমার শেয়ারও আছে, বেন্ডিং আছে, বাট এই যে মাঝখানে যে জায়গাটা, এই যে পার্টিকুলারটা বিমের পার্ট, এই জায়গার মধ্যে কি শুধুমাত্র তোমার হচ্ছে গিয়ে শেয়ার স্ট্রেস তোমার কিন্তু জিরো, শেয়ার ফোর্স বলো বা শেয়ার স্ট্রেস বলো সবই কিন্তু জিরো, কিন্তু শুধুমাত্র বেন্ডিং কাজ করতেছে। তার মানে যে জায়গার মধ্যে একটা বিমের ফুল লেন্থে বা পার্শিয়াল লেন্থে শুধুমাত্র তোমার হচ্ছে গিয়ে বেন্ডিংটা ডেভেলপ করবে, পিওর মানে শুধুমাত্র বেন্ডিং ডেভেলপ করবে এবং কোনো প্রকার শেয়ার ডেভেলপ করবে না, সেই জায়গাকে বলা হয় পিওর বেন্ডিং। ঠিক আছে, দেখো আমি আরেকটা এক্সাম্পল দেখাই, একই জিনিসই। তোমার হচ্ছে গিয়ে আমি যদি ইয়ে দেখাই, ধরো এই যে এখানে দেখতে পাচ্ছ যে তোমার, আমি যদি অ্যানোটেশনটা অফ করে দিই, হ্যাঁ, এখন দেখো যে তোমার যেটা বলা হচ্ছে, দেখো যে এই যে সেম জিনিসই তোমরা অলরেডি এই জিনিসটা দেখে আসছো, তোমরা এসএম ল্যাবে করে আসছো, 2 পয়েন্ট লোডিং এর পার্ট করে আসছো, একই জিনিস ছিল যে আগে যেটা এক্সাম্পল দিলাম সেটারই এক্সাম্পল এখানে দেওয়া আছে, আরেকটা এক্সাম্পল দেওয়া, যে তোমার হচ্ছে পয়েন্ট রোড দেওয়া, এবং এটা ইকুয়াল ডিস্টেন্স, এখান থেকে সাপোর্ট থেকে এই ফার্স্ট পয়েন্ট রোডের যে ডিস্টেন্স, এই সাপোর্ট থেকে এই পরের রাইট সাপোর্টের সেম ডিস্টেন্স। তো এখানে দেখতে পাচ্ছ তোমার সাপোর্ট জায়গা মেকআপ টাইপের হচ্ছে, এবং মাঝখানে কি হচ্ছে, এই জায়গাটায় তোমার হচ্ছে গিয়ে পিওর বেন্ডিং হচ্ছে। সো বুঝতে পারছো, যে জায়গার মধ্যে একটা কনস্ট্যান্ট বেন্ডিং কাজ করতেছে, এবং যে জায়গার মধ্যে কি হচ্ছে, কোনো প্রকার শেয়ার কাজ করতেছে না, কোনো প্রকার শেয়ার কাজ করবে না, সেটাকে তোমার বলা হচ্ছে পিওর বেন্ডিং। ঠিক আছে, তাহলে পিওর বেন্ডিং কি জিনিস, যে যে তোমার বিমের একটা পার্টিকুলার লেন্থ, আমি যদি সাপোজ একটা ডেফিনেশন যদি স্পেসিফিক বলতে চাই, তাহলে তোমার কি বলবো, ধরো আমি যদি এটা শেয়ার করি, ধরো আমি ছোট একটা ওয়ার্ড ফাইল শেয়ার করি। দেখো কি বলা আছে তোমার, যে দ্য পার্ট অর লেন্থ অফ এ বিম ওয়ার অনলি বেন্ডিং স্ট্রেস ইজ অকার্ড ইজ কল্ড পিওর বেন্ডিং। ঠিক আছে, তার মানে একটা ফুল পার্টে হতে পারে বা পার্শিয়াল লেন্থে হতে পারে বিমের মধ্যে, যেখানে শুধুমাত্র বেন্ডিং স্ট্রেস অকার করবে, কিন্তু
কোনো প্রকার শেয়ার অকার করবে না, সেই জায়গাটাই তোমার বলা হচ্ছে পিওর বেন্ডিং। ওকে, এখন কথা হচ্ছে কি পিওর বেন্ডিং তো আমরা বুঝলাম। তো পিওর বেন্ডিং এর কিছু কি আছে, পিওর বেন্ডিং এর কিছু অ্যাজাম্পশন আছে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু বুক তোমাদের পিওর বেন্ডিং এর কিছু অ্যাজাম্পশন আছে। তো অ্যাজাম্পশন গুলো কি বলছে, এটা বই থেকে পুরোটা লেখা, যে তোমরা ওই পোপোভের বইতে পাবা এটা বেন্ডিং চ্যাপ্টারের মধ্যে, যে বেসিক কাইনেমেটিক অ্যাজাম্পশনস অফ বিম, হ্যাঁ, বা পিওর পিওর বেন্ডিং যেটাই বলো। তো ফার্স্ট অফ অল লেখা যে প্লেন সেকশন থ্রো এ বিম টেক্স নর্মাল টু এক্সিস রিমেইন প্লেন আফটার দ্য বিম ইজ সাবজেক্ট টু বেন্ডিং। তার মানে আমার যদি সেকশন গুলো যদি নেই, হ্যাঁ, ধরো তোমার হচ্ছে গিয়ে যেমন একটা বিম আছে, বিমের মধ্যে তোমার হচ্ছে আমি যদি এরকম করে সেকশন নেই, ঠিক আছে, ধরো এখান থেকে যে এ ডি একটা পার্ট বা বি সি একটা পার্ট, এটা আমার কি প্লেন, এটা একটা সেকশন, ঠিক আছে। আর কি বলা হচ্ছে তোমার, যে এই যে সেকশন গুলা, হ্যাঁ, প্লেন যে একটা সেকশন নিচ্ছি আমরা, এটা কি হচ্ছে রিমেইন প্লেন আফটার বিম ইজ সাবজেক্ট টু বেন্ডিং। তার মানে এটা কি তোমার এই এই বিমটা কি ছিল, উইদাউট বেন্ডিং ছিল ফার্স্ট অফ অল, ইনিশিয়ালি একদম স্ট্রেট ছিল। এন্ড আফটার বেন্ডিং ধরো তোমার এর মধ্যে হয়তো মোমেন্ট অ্যাপ্লাই হচ্ছে, এখানে মোমেন্ট আসতেছে, বেন্ডিং অ্যাপ্লাই হচ্ছে, সো বেন্ডিং এখন বেন্ডিং হলো। এখন দেখো এখন সেকশন কি হলো, সেকশন তোমার হচ্ছে কি এ প্রাইম ডি প্রাইম বি প্রাইম সি প্রাইম। তো বলা হচ্ছে কি আগেও কি সেকশনটা কি ছিল, প্লেন ছিল, মানে আগে সেকশনটা যা ছিল প্লেন ছিল, এবং কি হচ্ছে এখনো সেকশনটা কি বেন্ডিং এর পরও সেকশনটা কি আমরা চিন্তা করবো যে সেকশনটা প্লেনই থাকবে। আমি যদি ক্রস সেকশন নেই সেটা কি থাকবে, প্লেন থাকবে। সেটাই বলা হচ্ছে যে প্লেন সেকশন থ্রু এ বিম টেক্স নর্মাল টু এক্সিস, এই এক্সিস এর নর্মালি পারপেন্ডিকুলার ভাবে আমি যদি সেকশন নেই, ক্রস সেকশন যদি নিয়ে থাকি, সেটা বেন্ডিং এর আগে স্ট্রেট, বেন্ডিং এর আগে যেরকম প্লেন থাকবে, বেন্ডিং এর পরে কি থাকবে সেরকমই প্লেনই থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন। আমরা এই অ্যাজাম্পশনের ভিত্তিতে কি করবো, ফর্মুলাটা ডিরাইভ করতেছে, যে ফর্মুলা যেটা তোমাদের দেখাইছিলাম বেন্ডিং স্ট্রেসের, ওই ফর্মুলার মধ্যে যা বলা ছিল মেইনলি। তাহলে আমরা কি বললাম, প্লেন সেকশন রিমেইনস প্লেন বিফোর এন্ড আফটার বেন্ডিং। ওকে, এটা গেল ফার্স্ট অ্যাজাম্পশন, আমার অ্যাজাম্পশন আমাদের। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাজাম্পশন কি বলতেছে, যে সাম ফাইবার্স অর ফিলামেন্টস অফ এ বিম অফ দ্য বিম along a surface do not change length. হ্যাঁ, these fibers free of stress and strain exist continuously over the whole length and width of the beam. These fibers lie in the surface called neutral surface of the beam. Intersection of the neutral surface with a right section through the beam is termed as neutral axis of the beam. হ্যাঁ, বিশাল কথা লেখছে, হ্যাঁ, পরে হয়তো কেউ কিছু বুঝো নাই। এটাকে আমি একটু সিম্পল ভাবে আমরা এক্সপ্লেন করি। ধরো তোমার হচ্ছে কি আমি অ্যানোটেশনটা দেখাই, যেমন যেটা বলা হচ্ছে যে আমরা জানি যে এরকম ধরো একটা তোমার হচ্ছে কি বিম আছে, এখন এই বিমটার মধ্যে তোমার হচ্ছে কি ধরো বেন্ডিং, মানে যে কোনো লোড দিচ্ছে বা সেলফোর্ডের কারণে কি হচ্ছে তোমার এরকম করে বেন্ড করতেছে। এখন অলরেডি আমরা দেখে আসছিলাম যে এই যে বিমের যে ক্রস সেকশন, এই ক্রস সেকশন কি হচ্ছে তোমার হচ্ছে গিয়ে উপরে তোমার কাজ করতেছে কি, উপরে তোমার আমি যদি লোড চাপাই দিই, উপরে তোমার কাজ করতেছে কম্প্রেশন, যে জায়গাটা তোমার কম্প্রেসড হচ্ছে, চাপ খাচ্ছে। আর নিচে তোমার হচ্ছে কি টেনশন, তাই না, এই জায়গা কি হচ্ছে তোমার একটু করে কম্প্রেসড হচ্ছে। তো উপরের জায়গার কম্প্রেশন কম্প্রেশন, নিচে তোমার হচ্ছে কি, নিচে তোমার হচ্ছে কি এটা এক্সপ্যান্ড হচ্ছে, তাই না। তার মানে এটা কি টেনশন। এখন বলা হচ্ছে যে একদম যে এক্সট্রিম সারফেস, একদম এক্সট্রিম ফাইবারে এখানে কি হচ্ছে তোমার টেনশন ম্যাক্সিমাম। আবার একদম কি একদম টপ মোস্ট ফাইবারে এটা কি হচ্ছে কম্প্রেশন ম্যাক্সিমাম। যত আমি নিচে নামবো উপর থেকে তত কি হবে, কম্প্রেশন কমতে থাকবে, এবং আমি যত নিচ থেকে উপরে উঠতে থাকবো কি হবে, টেনশন আমার কমতে থাকবে। সো এই জায়গায় টেনশন ম্যাক্সিমাম, তাহলে কি হবে, আমি উপরে উঠতে থাকবো, টেনশন আস্তে আস্তে কমতে কমতে একসময় কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। একসময় জিরো হয়ে যাবে। আবার সেম জিনিস কম্প্রেশনের, সেম জিনিস, যে এই জায়গায় কম্প্রেশন ম্যাক্সিমাম কি হবে, একটা জায়গায় আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়ে যাবে। সো তার মানে এমন একটা সারফেস পাওয়া যাবে যেই সারফেসের মধ্যে বোথ কম্প্রেশন এবং টেনশন দুইটাই জিরো। আমি যদি ডায়াগ্রামটা ওইভাবে আঁকি, আমি যে ডায়াগ্রাম তোমাদের দেখাইছিলাম এরকম টাইপের একটা ডায়াগ্রাম ছিল, স্ট্রেস ডায়াগ্রাম কি ছিল, এরকম টাইপের ডায়াগ্রাম ছিল, তাই না। যে তোমার হচ্ছে কি এখানে কি টেনশন ম্যাক্সিমাম একদম বটম ফাইবারে, আর একদম টপ ফাইবারে কি কম্প্রেশন ম্যাক্সিমাম। সো আমি যত ওই বিমের ডেপথে নিচে নামতে থাকবো, কম্প্রেশন কমতে কমতে একসময় জিরো হয়ে যাবে। অথবা আমি যদি উল্টা ভাবে বলি, যে আমার নিচে টেনশন ছিল ম্যাক্সিমাম, যত আমি উপরে উঠবো কি হবে, আমার টেনশন কমতে কমতে একসময় জিরো হয়ে যাবে। তার মানে এমন একটা সারফেস পাওয়া যাবে যেই সারফেসের মধ্যে কি হচ্ছে বোথ কম্প্রেশন এবং টেনশন তোমার হচ্ছে জিরো। তো এই যে সারফেসটা পাওয়া গেল, এই সারফেসকে বলা হচ্ছে নিউট্রাল সারফেস। তাহলে নিউট্রাল সারফেস কি জিনিস, নিউট্রাল সারফেস তোমার হচ্ছে বিমের এমন একটা সারফেস যে সারফেসের মধ্যে বোথ কম্প্রেশন এবং টেনশন তোমার কি হবে, জিরো হবে। তা আমরা বুঝতে পারলাম যে মানে ওই সারফেসটা এমন একটা সারফেস পাওয়া যাবে এই মাঝখানে, যেটার মধ্যে তোমার কি হচ্ছে টেনশন এবং কম্প্রেশন তোমার হচ্ছে জিরো হচ্ছে। গেল। এখন কথা হচ্ছে গিয়ে নিউট্রাল সারফেস এবং নিউট্রাল এক্সিস, হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি। যেমন দেখতে পাচ্ছি এখানে তোমার নিউট্রাল সারফেসের কথা লেখা আছে, আবার এখানে তোমার নিউট্রাল এক্সিসের কথা লেখা আছে।
সো যেটা বলা হচ্ছে বিমের লেন্থ ওয়ার্ড আমি যে সার্ফেসটা পাচ্ছি দিস ইজ নিউট্রাল সার্ফেস, এবং যদি আমি সাপোজ এই বরাবর ক্রস সেকশন নেই, বিভিন্ন ক্রস সেকশন নেই, তাহলে কি হবে? ক্রস সেকশনের মধ্যে এই যে এরকম টাইপের ক্রস সেকশন পাওয়া যাবে। সো কি হচ্ছে, আমার তো বিমটা এরকম তো লম্বা চলে গেছিল, তাই না? এরকম টাইপের বিমটা আমার ছিল। সো দিস ইজ দ্য নিউট্রাল সারফেস। সো আমি যদি ক্রস সেকশন নেই, তার মানে এটা ট্রান্সভার্স বরাবর কি হবে, এই বরাবরই আর্টটা এখানে পাওয়া যাবে। দিস ইজ কল্ড, মানে এই যে তোমার নিউট্রাল সারফেস বরাবর এই যে এই জায়গাটা তোমার, যেটা আমি চিন্তা করি, এই যে জায়গাটা, ঠিক আছে, এই যে এখানে তোমার একটা তোমার হচ্ছে একটা জায়গা পাওয়া যাচ্ছে ট্রান্সভার্স বরাবর নিউট্রাল সারফেসে। আমি যদি এই বরাবর সেকশন নিই, তাহলে কি হবে, এখানে একটা সারফেস, এখানে তোমার হচ্ছে একটা ট্রান্সভার্স বরাবর একটা সেকশন পাওয়া যাবে। তার মানে নিউট্রাল সারফেস বরাবর ট্রান্সভার্সলি যে এক্সিসটা পাওয়া যাবে এই ক্রস সেকশনের মধ্যে, সেটাকে তোমার বলা হচ্ছে নিউট্রাল এক্সিস, তাই না? সো এটা তোমার হচ্ছে নিউট্রাল সারফেস, আর এটা তোমার হচ্ছে কি নিউট্রাল এক্সিস। হ্যাঁ, এটা তোমার হচ্ছে নিউট্রাল এক্সিস। তার মানে যেটা হচ্ছে যে আমি যদি ক্রস সেকশন নেই, ক্রস সেকশনের মধ্যে যে জায়গার মধ্যে আসলে ওই একই কনসেপ্ট যে কম্প্রেশন এবং টেনশন তোমার জিরো, সেই এক্সিসটাকে বলা হচ্ছে তোমার নিউট্রাল এক্সিস। তার মানে নিউট্রাল এক্সিসটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কোথায়? ক্রস সেকশনের মধ্যে। আর সারফেসটা তোমার অ্যাকচুয়ালি কাজ করতেছে পুরোটা সেকশনের লেন্থ ওয়ার্ড। ঠিক আছে? সো তার মানে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে গিয়ে যে পিওর বেন্ডিং কি জিনিস বুঝলাম। দেন হচ্ছে আমরা ফার্স্ট অ্যাসাম্পশন দেখলাম যে প্লেন সেকশন রিমেইনস প্লেন বিফোর এন্ড আফটার বেন্ডিং। দেন সেকেন্ডে বলা হচ্ছে যে আমার যে বিমের এই ফাইবারের মধ্যে তোমার হচ্ছে গিয়ে যে জায়গার মধ্যে টেনশনও জিরো, কম্প্রেশনও জিরো, সেই জায়গা কি হবে, সেটা একটা তোমার হচ্ছে নিউট্রাল সারফেস। এবং আর সেই বরাবর আমরা যদি ট্রান্সভার্স বরাবর সেকশন নিয়ে থাকি, সেটাকে বলা হচ্ছে নিউট্রাল এক্সিস। হ্যাঁ, যে জায়গার মধ্যে কি হবে, যে জায়গার মধ্যে তোমার হচ্ছে গিয়ে জিরো স্ট্রেস, হ্যাঁ, জিরো স্ট্রেন, মানে বিম সাবজেক্ট টু বেন্ডিং, বিম বেন্ডিং হওয়ার পরও যে জায়গার মধ্যে কি হবে, লোকেশন অফ জিরো স্ট্রেস এন্ড স্ট্রেন, সেটাকে বলা হচ্ছে তোমার লেগ পার্ট, বললে বলা হবে নিউট্রাল সারফেস। আর তোমার হচ্ছে সেকশন বললে বলা হবে এটাকে নিউট্রাল এক্সিস। ঠিক আছে? তাহলে আমরা সেকেন্ড অপশনটা বুঝলাম যে আমাদের বেন্ডিং এর সময় এমন একটা সারফেস পাওয়া যাবে যেখানে তোমার হচ্ছে গিয়ে কোনো প্রকার টেনশন বা স্ট্রেন কাজ মানে কোনো প্রকার তোমার হচ্ছে টেনশন বা কম্প্রেশন কাজ করবে না, অ্যাজ ওয়েল এস তোমার হচ্ছে কোনো প্রকার স্ট্রেস বা স্ট্রেনও কাজ করবে না, সেটাকে তোমার বলা হচ্ছে নিউট্রাল সারফেস। এবং ট্রান্সভার্স সেটাকে বলা হচ্ছে নিউট্রাল এক্সিস। ঠিক আছে? আর থার্ড অ্যাসাম্পশনটা এটা কাইন্ড অফ সেম জিনিসই, যে ইন এ বিম সাবজেক্টেড টু বেন্ডিং স্ট্রেনস ইন ইটস ফাইবার ভ্যারি লিনিয়ারলি অর ডিরেক্টলি অ্যাজ দেয়ার রেসপেক্টিভ ডিস্টেন্স ফ্রম দ্য নিউট্রাল সারফেস। যে তোমার হচ্ছে কি, যে ডায়াগ্রাম যেটা দেখালাম, যে লিনিয়ারলি, যে আমার যখন ভ্যারি করতেছে, আমার যখন আমি যে স্ট্রেস বা স্ট্রেন যে ডায়াগ্রামটা একই না কেন, এটা কি হবে, ডায়াগ্রামটা হবে তোমার এরকম স্ট্রেট, এরকম টাইপের একটা লিনিয়ার লাইন হচ্ছে। হ্যাঁ, এরকম টাইপের একটা কি হবে, লিনিয়ার লাইন। এটা কিন্তু কোনো প্রকার কি হবে না, এরকম কার্ভেচার হবে না। বলতেছে যে আমরা আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি যে এটা কি হবে, এটা ভ্যারি করবে লিনিয়ারলি। যে তুমি আমি ডিস্টেন্স বাড়লে কি হবে, একটু বাড়বে, আরো ডিস্টেন্স বাড়লে কি হবে, আরো বাড়বে, এভাবে করে আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে? আচ্ছা, একটু পজ দিয়ে দাও। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমাদের তিনটা দর্শনের একটাতে বললাম যে প্লেন রিমেইন প্লেন বিফোর আর আফটার বেন্ডিং। একটা বললাম তোমার হচ্ছে গিয়ে ওই মাঝখানে সারফেসটা যেখানে তোমার স্ট্রেস জিরো, কম্প্রেশন টেনশন জিরো, সেটাকে বলা হচ্ছে নিউট্রাল সারফেস, এবং এক্সিসকে বলা হচ্ছে এক্সিস। আর পরেরটা বলা হচ্ছে তোমার যে স্ট্রেন ভ্যারি করলে সেটা কি হবে, সেটা অবশ্যই লিনিয়ারলি ভ্যারি করবে, ডিস্টেন্স বরাবর লিনিয়ারলি ভ্যারি করবে, কোনো প্রকার নন লিনিয়ার ভ্যারি করবে না। এই তিনটা হচ্ছে আমাদের মেইন অ্যাজাম্পশন। এই তিনটা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে কি করা হয়েছে, তোমার হচ্ছে কি এই যে বেন্ডিং এর যে ফর্মুলা সেটা তোমার ডিরাইভ করা হয়েছে। এই যে তোমার আমরা যে বেন্ডিং এর ফর্মুলা পড়ে আসতেছিলাম যে এমসি ওভার আই, এই ফর্মুলা অ্যাজ ওয়েল এস তোমার যে কার্ভেচার ছিল, এখানে তোমার আছে জিনিসটা যে দেখবা যে এখানে তোমার এই যে এখানে তোমার হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল এই যে এমসি ওভার আই, ওটা অনেক সময় ওয়াইও বলে, ওয়াই মানে সি বলো বা ওয়াই বলো কি কথা, মানে সোজা কথা তোমার নিউট্রাল সারফেস থেকে তোমার টপ থেকে বটম পর্যন্ত বা বটম থেকে ওই এই পর্যন্ত। হ্যাঁ, এই যে তোমার ডেপথটা সেটা তোমার হচ্ছে মেইনলি বলা হচ্ছে যে ওই ডিস্টেন্স দ্যাট ইজ সিম্বলাইজড বাই ওয়াই অর সি, হোয়াট এভার ইট ইজ, যে এম সি ওভার আই বাই এম ওয়াই বাই আই।
এটা তোমার হচ্ছে কি বেন্ডিং এর জন্য ফর্মুলা। তো এটা ওই যে তিনটা অ্যাজাম্পশনের ভিত্তিতে কিন্তু এই ফর্মুলাটা ডিরাইভ করা হয়েছে, ঠিক আছে? তো ডেরিভেশন তোমাদেরকে আমি দিয়ে দিব, পেজটা এটা বইতেও আছে তোমাদেরকে, তারপর আমি পিডিএফ আকারে দিয়ে দিব, তোমরা জাস্ট একটু গোত্র করে নিও আর কি জিনিসটা। তবে এটা পরীক্ষা তোমাদের আসবে না, ফাইনাল পরীক্ষা আসবে না কি। আচ্ছা, এটা গেল একটা তোমার বেন্ডিং স্ট্রেসের জিনিসপত্র। আর তোমার আরেকটা বলা হচ্ছে যে এই ফর্মুলাটাকেই আবার তোমার হচ্ছে কি সেকশন মডুলাস বোঝানো যায়। যে সে ফর এক্সাম্পল হচ্ছে কি এই যে এমসি ওভার আই যে ফর্মুলাটা, এখন এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া বাই তোমার হচ্ছে ডেপ, আমি যদি সি কে নিচে নামাই নিয়ে আসি তাহলে কি হবে, এম ডিভাইড বাই আই বাই সি এরকম টাইপের আসবে, তাই না? আমার ফর্মুলা যেটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস ইজ ইকাল টু এমসি ওভার আই। এখন এটাকে আমি যদি আবার লিখতে পাই হবে যে এম ডিভাইড বাই আই বাই সি, হ্যাঁ লেখা যায় যে আমি এই সিটাকে কি করলাম, নিচে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এই যে আই বাই সি এটাকে তোমার বলা হয় সেকশন মডুলাস এস, ঠিক আছে? এটাকে বলা হয় সেকশন মডুলাস। তো যেটা হচ্ছে যে এই যে তোমার লেখাই আছে এখানে যে এস ইজ ইকাল টু আই বাই সি সেকশন মডুলাস। তো এই সেকশন মডুলাসকে আমরা যদি সাপোজ আবার ব্রেকডাউন করি, যেমন ফর রেক্টেঙ্গুলার মেম্বার আমরা জানি যে কি বিএইচ কিউব বাই 12 হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া ফর্মুলা। আর যদি রেক্টেঙ্গেল হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, সি হবে তোমার হাইট, মানে একদম মাঝখানে হবে যে হাইট বা ডেপথ বাই 2। সো এখান থেকে তোমার কি হচ্ছে সেকশন মডুলাস একটা ফর্মুলা পাওয়া যাচ্ছে যে জাস্ট ক্রস আউট করে কিছু পাওয়া যায় যে 1/6 এ এইচ এরকম টাইপের একটা ফর্মুলা, মানে এরকম টাইপের 1/6 বি এইচ টু দি পাওয়ার কিউব এরকম একটা ফর্মুলা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সো দেখো এখন যেটা বলা হচ্ছে যে আসলে বেন্ডিং স্ট্রেসের সঙ্গে সেকশন মডুলাস আসলে রিলেশনটা কি। সো দেখো, খেয়াল করে দেখো যে এখানে বেন্ডিং স্ট্রেস আর সেকশন মডুলাস কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? তার মানে যেটা হচ্ছে যে আমার যদি সেকশন মডুলাস বেড়ে যায় তাহলে কি হবে, সেকশন মডুলাস বাড়লে তোমার হচ্ছে কি কি হবে, এখানে কম স্ট্রেস জেনারেট হবে। এবং সেকশন মডুলাস যদি কম থাকে তাহলে কি হবে, বেশি স্ট্রেস জেনারেট হবে, ঠিক আছে? তার মানে কি আবার সেকশন মডুলাস কার উপর ডিপেন্ডেন্ট, হাইটের, উইথ থেকে হাইটটা বেশি ডমিনেটেড। কারণ কারণ কি, কারণ সেকশন মডুলাস হচ্ছে কি 1/6 বি এইচ টু দি পাওয়ার কিউ, তাই না? তার মানে বি এর মান যা হোক না কেন, এইচ এর মান যা হবে, এইচ কি ছিল, টোটাল ডেপ যেটা বা হাইট, তো ক্রস সেকশনের যে হাইটটাকে বিমের যে ডেপথ বা বিমের হাইট যেটাই বলো। সো হাইটের আবার কিউব দেওয়া, তার মানে হাইটকে তুমি যত বাড়াবা, হাইট যত বাড়বে একটা বিমের, ধরো একটা তুমি যদি দুটা বিম চিন্তা করো, যে ধরো একটা বিম চিন্তা করলা যার ডেপথ হচ্ছে এরকম টাইপের, আর একটা তুমি চিন্তা করলা যে সেম লেন্থের বিম বাট তোমার হচ্ছে ডেপথ হচ্ছে এরকম টাইপের, সেম লেন্থের বিম, হ্যাঁ? এখন এই বিমের মধ্যে তুমি কি করলা, লোড দিলা, এই বিমের মধ্যে তুমি কি করছো, লোড দিচ্ছ। সো এইখানে তোমার হচ্ছে কি এই সাইডে যে বেন্ডিং জেনারেট হবে আর এইখানকার বিমের মধ্যে যে বেন্ডিং জেনারেট হবে, দেখা যাচ্ছে যে এই বিমের যেহেতু হাইট অনেক বেশি, এবং হাইট বেশি মানে কি সেকশন মডুলাসও বেশি, তার মানে কি হবে, এই বিমের মধ্যে বেন্ডিং স্ট্রেস অনেক কম জেনারেট হবে। এক্সটার্নাল লোডের কারণে বেন্ডিং স্ট্রেস কি হবে, অনেক কম জেনারেট হচ্ছে, বিকজ হাইট অনেক বেশি হচ্ছে। হাইট বেশি মানে কি সেকশন মডুলাস বেড়ে যাওয়া, সেকশন মডুলাস বেড়ে যাওয়া মানে কি এস হচ্ছে বেড়ে যাচ্ছে। সো এস কি আছে, ইনভার্সলি আছে। সো এস বেড়ে যাওয়া মানে কি, তার মানে স্ট্রেস তোমার অনেক কম আসবে। তার মানে তুমি যত বিমের মধ্যে, আমি যদি দুটা বিম কম্পারিজন করি, যত তুমি ডেপথ বাড়াবা তত কি হবে, বিমটা বেন্ডিং এ তত মানে তত স্ট্রং হবে। সো তার মানে আমরা যখন আসলে ডিজাইন করে থাকি যে কোনো ধরো যে স্টিলের, স্পেশালি স্টিলের জন্য ভালো, বা এই যে আমাদের যে ফ্লাইওভার হচ্ছে বা ব্রিজ হচ্ছে, যে বিভিন্ন গার্ডার আমরা বিল্ড করতেছি, এটা কিন্তু দেখবা যে ডেপথ কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। হ্যাঁ, বিমের উইথ তো ধরো ঠিক আছে, উইথও ইম্পর্টেন্ট, বাট ডেপথ কিন্তু তার চেয়ে বেশি ভাইটাল, বিকজ ডেপথের সঙ্গে সেকশন মডুলাস তোমার হচ্ছে ডিপেন্ডেন্ট, এবং সেকশন মডুলাস এর সঙ্গে কি হচ্ছে, এই বেন্ডিং সিস্টেম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সো সেকশন মডুলাস বাড়াতে পারলে কি হবে, আমার তার মধ্যে বেন্ডিং স্ট্রেস কিন্তু অনেক কম জেনারেট করবে, ঠিক আছে? তো একটা জাস্ট তোমাদের একটা জাস্ট দেখালাম যে সেকশন মডুলাসের সঙ্গে আমার হচ্ছে গিয়ে বেন্ডিং এর রিলেশন কি, বা ডেপথের সঙ্গে আমার বেন্ডিং এর রিলেশনটা কি। তোমরা যখন 3-1-এ পড়বা, এখন তো 2-1-এ আসো, স্যার তোমরা যখন 3-1-এ পড়বা, হ্যাঁ বলো। স্যার এখানে এইচ হলো কেন, এইচ স্কোয়ার হওয়ার কথা কি না? এ তোমার হচ্ছে কি, এ মানে হচ্ছে কি বি ইন্টু এইচ, আমার যে এরিয়া, এরিয়া মানে কি বি ইন্টু এইচ না? সো তোমার হচ্ছে কি, হ্যাঁ, বি ইন্টু যদি এইচ হয়ে থাকে তাহলে হ্যাঁ এ স্কোয়ার হওয়ার কথা, তাই না? আচ্ছা, এই সাউন্ডটা আবার আসতেছে, আমি আবার একটু পজ দিচ্ছি।
হ্যাঁ, তোমার কোশ্চেন কি ছিল? তো বলা যে এ এইচ স্কোয়ার হবে, এটা বলো তো। হ্যাঁ, স্কোয়ার হবে। এখানে তো ভুল লিখছে, কারণ বি ইন্টু এইচ তোমার হচ্ছে গিয়ে এরিয়া। হ্যাঁ, তার মানে কি হবে, যদি বি ইন্টু এইচ করে তাহলে কি হবে, এইচ স্কোয়ার হবে। সো এখানে ভুল আছে ফর্মুলাটা। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা মোটামুটি রেকর্ডিংটা আবার রিভিউ করি। তা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আসলে আমাদের ডেপথের সঙ্গে আমাদের বেন্ডিং স্ট্রেসের যে রিলেশনটা বা সেকশন মডুলাসের রিলেশনটা, সেটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ডেপথ বাড়লে আমার কি হবে, বেন্ডিংটা কম জেনারেট হবে। ঠিক আছে। তো আর এখানে তোমার একটা বিষয় গেল। আর এই যে তোমাদের আরেকটা ইয়ে আছে যে তোমাদের দেখাইছিলাম যে কার্ভেচারের সঙ্গে তোমার কার্ভেচারের যে ডেরিভেশনটা, সেটা ফর্মুলাটা আছে যে 1/ρ। এটা অনেক সময় ক্যাপিটাল আর দিয়েও লেখে, আমরা যেমন রোদে লিখছি, অনেক সময় ক্যাপিটাল আর দিয়েও সিম্বলাইজ করা হয়। সো যে 1/r বা 1/ρ ইজ ইকুয়াল টু m/ei। এটা তোমার হচ্ছে কি কার্ভেচারের যে আমার বিম যে বেন্ড করতেছে, বেন্ডটা কি হবে, একটা সামথিং পয়েন্টকে কেন্দ্র করে কি হবে, এটা নিউট্রাল সারফেস বরাবর বেন্ড করবে। সো এই তোমার হচ্ছে গিয়ে যে বেন্ড করতেছে, যেটা বেন্ডিং এর যে কার্ভেচারটা বা রেডিয়াস যেটা বলো, সো এটাকে তোমার ফর্মুলা হচ্ছে গিয়ে যে m/ei, 1/ρ বা 1/r ইজ ইকুয়াল টু m/ei। এটা তোমার চারটা যে ফর্মুলা, সেটা আমরা অলরেডি ম্যাথে দেখে আসছিলাম, আর তোমাদের অলরেডি ম্যাথ করাইছিলাম। সো এখানে তোমার আরেকটা পার্ট আছে। আরেকটা পার্ট হচ্ছে বলতে গেলে, এখানে দেখবা যে লেখা আছে যে আমাদের আমরা তো লাস্ট উইকে আসলে হোমোজিনিয়াস ম্যাটেরিয়ালের ম্যাথ করে আসছিলাম, যে আমাদের একটাই ম্যাটেরিয়াল হবে। আর যদি আমাদের এমন হয়, যেমন আজকে আমাদের মেইন পার্ট হচ্ছে কি, আমরা আজকে মেইনলি কম্পোজিট পার্টে ম্যাথ করব। সো কম্পোজিট পার্টে ম্যাথ হলে আমাদের কি আসবে, আমাদের দুইটা ম্যাটেরিয়াল আসবে। সো দুইটা ম্যাটেরিয়ালে কি আসবে, তোমার দুইটা ম্যাটেরিয়ালে দুইটা মডুলাস অফ ইলাস্টিসিটি আসবে, ই, যেটা কিন্তু আমরা জানি স্ট্রেস বাই স্ট্রেন। সো এরকম যদি আমাদের দুইটা ম্যাটেরিয়াল হয়ে থাকে, সেক্ষেত্রে কি হবে, দুটা আবার ই আসবে, এবং সেই ই এর করসপন্ডিং এখানে কিছু ডেরিভেশন আছে। সো ওই ই এর করসপন্ডিং কি আসবে, একটা নতুন টার্মস আসবে এন, যেটাকে বলা হচ্ছে মডিউলার রেশিও। হ্যাঁ, তো আমরা যে ম্যাথটা করবো, এটা তোমার হচ্ছে একটা ডিরাইভেশন। এই ডিরাইভেশনের তোমার হচ্ছে এটাও তোমাদের জাস্ট সেলফ স্টাডির জন্য, পরীক্ষার জন্য লাগবে না। সো আমরা এই যে এন, নতুন একটা ফর্মুলা যে এন ইজ ইকাল টু যে ই/ই, তার মানে দুটা ই এর মধ্যে রেশিও, এটা E1/E2 হতে পারে, E2/E1 হতে পারে। তুমি যাকে বেস ধরে কাজ করবা সেভাবে তুমি অঙ্কটা করবা, আমি দেখাবো অঙ্ক করার সময় বুঝাবো। সো আমাদের আরেকটা ফর্মুলা আসবে যে এন, এন হচ্ছে মডিউলার রেশিও, দ্যাট ইজ কি হবে, রেশিও অফ তোমার হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, আমরা এই এন কে ইউজ করে আমরা কি করব, কম্পোজিট ম্যাথ আমরা সলভ করব। ওকে, সো আমরা দুটা ম্যাথ আমরা দেখবো। সো ধরো ফার্স্ট অফ অল বইয়ের একটা ম্যাথ আছে, সেই ম্যাথকে ফার্স্টে দেখি আমরা। আচ্ছা, বইয়ের ম্যাথ একটু কমপ্লিকেটেড, এটা একটু পরে আসি। এই যে বইয়ের একটা ম্যাথ, এটা তোমার একটু পরে আসতেছি, আগে তোমার হচ্ছে গিয়ে আরেকটা ম্যাথ দেখি, এই একটা ম্যাথ দেখি, সিম্পল একটা ম্যাথ দেখি, এটা ইজি ম্যাথ দেখবো। দেন আমরা হচ্ছে গিয়ে এটা একটু একটু কমপ্লিকেটেড, মানে কমপ্লিকেটেড না, সেম থিম, বাট একটু জিনিসটা বুঝতে হবে, দ্যাটস ওয়াই একটু পরে দেখাচ্ছি। আগে আমরা সিম্পলটা দেখাই। সো দেখতে পাচ্ছ একটা অঙ্ক, আমরা দুটা ম্যাথ করব, আমরা এই একটা ম্যাথ করব এবং আমরা হচ্ছে কি এই একটা ম্যাথ করব। এটা ম্যাথ করলে আমাদের মোটামুটি কম্পোজিটের পার্ট মানে কভার হয়ে যাবে। আরো ম্যাথ আছে কম্পোজিটের ম্যাথ, এখানেই শেষ না। কম্পোজিটের ম্যাথ বলতে গেলে মানে প্রচুর আছে। এখানে যেমন তোমার হচ্ছে গিয়ে আরসিসির ম্যাথ, দ্যাট মিনস তোমার হচ্ছে রেইনফোর্সড কংক্রিট বিম, যেটা যে এখানে তোমার হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ বিমের মধ্যে আমার কি থাকে, কংক্রিট থাকে অ্যাজ ওয়েল এজ তোমার রেইনফোর্সমেন্ট থাকে। এটারও ম্যাথ আছে। সো এই ম্যাথ তোমাদের হচ্ছে আরসিসি তে দেখানো হবে, তো এটা আমি আর তোমাদের আর দেখাচ্ছি না। ঠিক আছে, আরো অনেক দেখবা প্লাস্টিক ডিফর্মেশনের ম্যাথ, আমরা ইলাস্টিকের মধ্যে যেটা বলছিলাম যে লিনিয়ার থাকবে, অ্যাডাপশন ধরে আসছিলাম। সো নন লিনিয়ার থাকলে প্লাস্টিক হলে কি হবে, সেটারও কিছু টপিক আছে, মানে টপিকের শেষ নাই। ঠিক আছে, তো ধরো কিছু পার্ট তোমাদের হচ্ছে গিয়ে 2-1 এর জন্য প্রয়োজন, কিছু পার্ট তোমার হচ্ছে গিয়ে 2-2 জন্য বা 3-1 এর জন্য প্রয়োজন। তোমরা আসলে আরসিসি যখন শিখবা, তখন দেখবা তোমরা আরো কিছু জানতে পারবে এই বেন্ডিং এর সম্বন্ধে, বেন্ডিং মুভমেন্ট কেমন বের করতে হয়, এবং তোমার হচ্ছে গিয়ে তখন মডুলার রেশিও মানে কাজটা কি হবে, বা রড আমরা কিভাবে কনসিডার করব, মানে অনেক কিছু পার্ট আছে। সো এখন আপাতত ওই অত ডিটেলস দরকার নেই, জাস্ট সিম্পলি দুটা ম্যাটেরিয়ালের মধ্যে যদি আমাদের কম্পোজিট ম্যাটেরিয়াল হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের আসলে বেন্ডিংটা কত হবে বা বেন্ডিং স্ট্রেস কত জেনারেট হবে দুটা ম্যাটেরিয়ালের মধ্যে, সেই জিনিসগুলো আমাদের আপাতত এখন দরকার। ঠিক আছে, তো আমরা মোটামুটি সিম্পল টাইপের ম্যাথ দেখবো, অত কমপ্লিকেটেড আমরা যাবো না। সো এই দুই ধরনের ম্যাথ দেখাচ্ছি, একটা তোমার হচ্ছে এরকম টাইপের, একটা তোমার হচ্ছে এরকম টাইপের। সো পরীক্ষাও আসলেও তোমাদের হচ্ছে কি এরকম টাইপেরই, হ্যাঁ, এরকম টাইপের ম্যাথ আসবে, ওরকম তোমার হচ্ছে গিয়ে কংক্রিট এবং রড দিয়ে হয়তো ম্যাথ দিব না। ঠিক আছে, তো আমরা ফার্স্ট একটা ম্যাথ দেখি। ফার্স্ট ম্যাথ হচ্ছে বলা হচ্ছে কি যে তোমার এরকম একটা সেকশন দেওয়া, যেটা আমাদের তোমার বলা হচ্ছে যে দুটা ম্যাটেরিয়াল এখানে তোমার ইনক্লুডেড। একটা হচ্ছে ব্রাস, যে তোমার দুই সাইডে দেওয়া, এবং মাঝখানে তোমার হচ্ছে স্টিল। ওকে, স্টিল দেওয়া। তো যেটা বলা হচ্ছে যে দুটাই রেক্টাঙ্গেল সেকশন, মানে সেকশন, এবং তোমার বলা হচ্ছে ডেপথ হচ্ছে আমার 3 ইঞ্চি,
আর ব্রাস হচ্ছে গিয়ে আমার 0.4 ইঞ্চি করে দুই সাইডে আছে এটার উইথ। আর স্টিল যেটা মাঝখানে সেটা তোমার হচ্ছে গিয়ে 0.75 ইঞ্চি। তো এখন বলা হচ্ছে যে আমার স্টিলের জন্য যে মডুলাস অফ ইলাস্টিসিটি এটা তোমার হচ্ছে 29 × 6 psi পাউন্ড/স্কয়ার ইঞ্চি। আর ব্রাসের জন্য বলা যে এই এর মান যে 15 × 10⁶ psi। দুটা এর মান দেওয়া আছে। এখন বলা হচ্ছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম স্ট্রেস ইন স্টিল অ্যান্ড ব্রাস ওয়েন মোমেন্ট ইজ 40 kip/ইঞ্চি। হ্যাঁ, তো তোমাদের আগে আমি বলছিলাম যে তোমাদের আসলে যখন বেন্ডিং মোমেন্ট দেওয়া থাকবে, বেন্ডিং মোমেন্ট কিন্তু এভাবে স্ট্রেট ফরওয়ার্ড দেওয়া থাকবে না। তোমাদের মেনলি যেটা হবে যে আমি যে আগে তোমাদের যে ম্যাথ দেখাইছিলাম, যে এরকম টাইপের ম্যাথ ছিল একটা, যে তোমাদের একটা সেকশন দিয়ে দিব, হ্যাঁ, একটা মানে হয়তো ক্যান্টিলিভার বা সিম্পলি সাপোর্ট থাকবে, উপরে লোড দেওয়া থাকবে, এখান থেকে তোমার কি করতে হবে, ক্রস সেকশন নিয়ে যদি বলি এ জে তাহলে এ জে, আর যদি বলে হয় মাঝখানে ক্রস সেকশনে তাহলে ক্রস সেকশনে তোমার কি হবে, মোমেন্ট অ্যাপ্লাই করে, সামেশন মোমেন্ট অ্যাপ্লাই করে কি করতে হবে, এই বেন্ডিং মোমেন্ট কিন্তু বের করতে হবে। সো পরীক্ষা কিন্তু এভাবে স্ট্রেট ফরওয়ার্ড এরকম করে মোমেন্ট দেওয়া থাকবে না। একটা সেকশন দেওয়া থাকবে, সেকশনের উপর লোড দেওয়া থাকবে, এবং বলা হবে তুমি হচ্ছে কোন জায়গায়, তোমার কোন জায়গায় আমি বেন্ডিং মোমেন্ট চাচ্ছি সেটা তোমাদের মানে ওখানে বলে দেওয়া থাকবে। আর যদি বলা হয় ম্যাক্সিমাম বেন্ডিং তাহলে কি করতে হবে, তোমাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এঁকে দেখতে হবে যে কোন জায়গায় বেন্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে। তো সেইটাই কি হবে, সেটা তোমার হচ্ছে কি এ হিসাবে তোমাকে ইউজ করতে হবে। ওকে, সো এখানে যেমন অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছ যে বেন্ডিং মোমেন্টের মানটা সরাসরি দেওয়া আছে, বাট এখন কিন্তু থাকবে না। এটা কিন্তু আগে থেকে একটু বলে রাখলাম যেহেতু প্র্যাকটিস করে নিও, মানে তোমাদের কিন্তু যে ডায়াগ্রামও আঁকা লাগতে পারে আর কি। আচ্ছা, তাহলে আমাদের কি বললাম, আমাদের অঙ্কের মধ্যে বললাম যে মোমেন্ট দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে। এখন বলতেছে যে আমার যে ম্যাক্সিমাম স্ট্রেস বের করতে হবে ফর স্টিলের জন্য অ্যাজ ওয়েল এজ ব্রাসের জন্য। ওকে, আমরা অঙ্ক বুঝতে পারলাম, এখন আমরা সলভে যাই। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের মডুলার রেশিও বের করতে হবে। এই যে এন যেটা ছিল দুটা ই এর মধ্যে যে তোমার হচ্ছে গিয়ে রেশিও যেটা, এটা আমাকে বের করতে হবে। সো বের করার জন্য কি করতে হবে, আমি যে কোনো একটা ম্যাটেরিয়ালকে আমি ধরবো রেফারেন্স, আমি ওই রেফারেন্স মানে সাপোর্ট নিয়ে কি করব, আরেকটা ম্যাটেরিয়ালে কাজ করব। সো আমি ধরে নিচ্ছি এই ম্যাথের মধ্যে যে আমার ব্রাস হচ্ছে গিয়ে রেফারেন্স। হ্যাঁ, যে আমি কি করব, যে এটা যেহেতু স্টিল আরেকটা ম্যাটেরিয়াল, সো আমি কি করব, আমি এই স্টিলটাকে ইকুইভ্যালেন্ট টু ব্রাস হিসেবে কনভার্ট করে নিব। হ্যাঁ, যে আমি স্টিলটাকে কি করে নিব, ব্রাস হিসেবে আমি চিন্তা করব। ঠিক আছে, তাহলে কি করতেছি আমরা, ফার্স্ট অফ অল আমরা এন বের করতেছি, এন মডুলার রেশিও। তো যাকে আমি রেফারেন্স ধরে কাজ করব, যে ম্যাটেরিয়ালকে রেফারেন্স ধরে কাজ করব, সেই ম্যাটেরিয়াল কি করব, সেই ম্যাটেরিয়ালের ই এর মান অবশ্যই আমি নিচে রাখবো। হ্যাঁ, নিচে রাখবো, এবং উপরটাকে আমি মানে অপোজিট যে ম্যাটেরিয়াল যাকে আমি কনভার্ট করে নিব, যাকে আমি ইকুইভ্যালেন্ট ধরে নিব, তাকে আমি কি রাখবো, তাকে আমি উপরে রাখবো। ঠিক আছে, তো আমি এখানে চিন্তা করতেছি যে আমি স্টিলটাকে আমি ব্রাস হিসাবে কনসিডার করব। হ্যাঁ, তো এই জন্য আমি স্টিলটাকে উপরে রাখলাম, আর ব্রাস যেহেতু আমি রেফারেন্স রাখতেছি সেজন্য ব্রাসটাকে আমি নিচে রাখলাম। এটাকে কিন্তু অপোজিট ভাবেও করা যেতে পারতো। ঠিক আছে, তো একটা ওয়েতে দেখাচ্ছি। সো তুমি এভাবে করতে পারো, তুমি যদি অপোজিট ওয়েতে করতে চাও সেটাও তোমার পসিবল, সেটা দেখাবো একটু পরে। ওই যে আরেকটা ম্যাথ যেটা বললাম সেখানে দেখাবো আর কি। সো আমি ব্রাশটাকে রাখলাম নিচে, এবং এই স্টিলটাকে রাখলাম উপরে। এখানে তোমার আরেকটা টেকনিক বলে দেই, টেকনিক যেটা হচ্ছে যার ই এর মান বেশি, দুটা ম্যাটেরিয়ালের মধ্যে যে ম্যাটেরিয়ালের ই এর মান বেশি, যেমন দেখতে পাচ্ছ স্টিল তোমার হচ্ছে কি এখানে কি, এটার ই এর মান বেশি। সো যেটার মান বেশি সেটাকে রাখবা উপরে, এবং যেটার মান কম সেটাকে রাখবা নিচে। হ্যাঁ, এটা তোমার হচ্ছে একটা বলতে গেলে যে টেকনিক, মানে তোমরা যদি এই ওয়েতে ম্যাথ করো তাহলে অলওয়েজ তোমার কি হবে, ম্যাথটা করতে একটু ইজি হবে। হ্যাঁ, যে তখন কি হবে, তোমার এই ভ্যালু গুলো অবশ্যই কি আসবে, একে বেশি আসবে। আর তুমি যদি অপোজিট করতে তাহলে কি হতো, এই ভ্যালুটা কিন্তু একে কম আসতো। সো দুটাই রাইট, দুটাইতে করলেও হবে, কোনো সমস্যা নেই, বাট একটা ওয়েতে করাটা বা একটা ওয়েতে আগানোটা অলওয়েজ বেটার। সো এই জন্য যেটা বললাম যে যার ই এর মান বেশি সেটাকে রাখবা উপরে, এবং যার ই এর মান কম সেটাকে রাখবা রেফারেন্স আকারে, যে এটা রেফারেন্সে তুমি অপোজিটটা বের করবা। সো আমরা কি করতেছি, আমরা হচ্ছে গিয়ে ব্রাশটাকে রেফারেন্স হিসেবে রাখছি, এবং আমরা স্টিলটাকে ইকুইভ্যালেন্ট ব্রাশ হিসেবে চিন্তা করব। যদিও নাই, আমরা চিন্তা করে নিব। তাহলে কি আসলো, যে আমার এন আসলো, ই এর মান স্টিলের এবং ই এর মান ব্রাসের, বসাই দিলাম, বসাই দেওয়ার পর কি আসলো, একটা রেশিও আসলো, কত মান আসছে, 1.933 আসছে। হ্যাঁ, তার মানে এখানে যে তোমার যে উইথটা আছে, এই যে তোমার স্টিলের যে উইথ, হ্যাঁ, যে তোমার ব্রাসের এবং স্টিলের ডেপথ সেম, তো আমাদের এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমি উইথটাকে চেঞ্জ করি, তাহলে কি হবে, এখন স্টিল তো থাকবে না, আমি তো এটাকে ব্রাস হিসেবে চিন্তা করবো, তাহলে কি হবে, এই স্টিলটা ব্রাসে দেখা যাচ্ছে 1.933 টাইমস বড়। তো আমরা কি করব, আমরা চিন্তা করে নিলাম যে এই যে তোমার স্টিল যেটা ছিল, যেটা কিনা 0.75 ছিল, সেটা তোমার এখন যে ব্রাশ হিসেবে চিন্তা করতেছে, তাহলে কি হচ্ছে,
তাহলে তোমার এটা হয়ে যাবে 1.45 টাইমস ব্রাস হিসেবে আমরা ইকুইভ্যালেন্ট হিসেবে চিন্তা করতেছি, যে 1.933 সঙ্গে তুমি যদি 0.75 গুণ দাও তাহলে দেখবে তোমার আসবে 1.45। সো তার মানে এখন এই যে মাঝখানে যে স্টিলটা, সেটা স্টিল নাই, এটাকে আমরা চিন্তা করতেছি ব্রাস আকারে, যেটা তোমার হচ্ছে কত, এটা তোমার হচ্ছে গিয়ে 1.45 আসছে। 1.45 কেমনে আসছে, যে আমরা স্টিলের যে উইথ ছিল এই উইথকে আমরা এই রেশিও দিয়ে গুণ দিছি, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল যে উইথটা, এখন আমাদের যে ইকুইভ্যালেন্ট যে ম্যাটেরিয়াল আসলো, এই যে ইকুইভ্যালেন্ট ম্যাটেরিয়াল আমার তো রিয়েলি এরকম ছিল, বাট আমরা কি করতেছি ম্যাথ করার সুবিধার জন্য এটাকে এভাবে আমরা চিন্তা করে নিচ্ছি ইকুইভ্যালেন্ট ম্যাটেরিয়াল। সো এখন আমাদের এই যে ইকুইভ্যালেন্ট যে ম্যাটেরিয়ালটা আসলো, এই ম্যাটেরিয়ালের তোমার উইথ, টোটাল উইথ কত হবে, কত হচ্ছে, তাহলে তাহলে এখানকার 0.4, এখানকার 0.4 যোগ করে দিব, 0.4 যোগ করলাম, 0.4 যোগ করলাম, আর মাঝখানে যে স্টিলটা ছিল 0.75, এর সঙ্গে আমি কি করলাম 1.93 গুণ দিলাম, তাহলে 0.75 ইন্টু 1.93 গুণ দিলাম, তাহলে টোটাল যে ট্রান্সফর্ম যে ম্যাটেরিয়ালটা তার উইথ আসলো, যখন বিটি লেখা, বি মানে উইথ আর টি মানে ট্রান্সফর্ম, ট্রান্সফার করে যেটা আসলো। তো ট্রান্সফর্ম করার পর কি আসলো, যে ট্রান্সফর্ম করার পর নতুন সেকশন আসলো যে 2.25 ইঞ্চি। আগে যেমন কত ছিল 0.75, 0.4 ছিল, কিন্তু এখন কত হয়েছে, এটাকে ট্রান্সফার করার পরে ট্রান্সফর্ম সেকশনের আমার উইথ আসছে 2.25 ইঞ্চি। সো দিস ইজ দ্য নিউ ম্যাটেরিয়াল। এটার জন্য আমার কত আসছে, উইথ আসছে আমার 2.25 ইঞ্চি। সো ভালো কথা, আমি পেয়ে গেলাম। এখন হচ্ছে আমি কি করবো, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো। সো স্যার সলিড ক্রস এখানে সেকশন, সেম ছিল স্যার। বলো। স্যার এখানে 1.933 এটা কিভাবে আসলো, মানে ডাটাটা একটু কনফিউজ। হ্যাঁ, বলে কি, এই যে তোমার ই এর রেশিও, আমার এখানে তোমার হচ্ছে গিয়ে স্টিলের ই দেওয়া ছিল, এখানে তোমার ব্রাসের ই দেওয়া ছিল, মডুলাস অফ ইলাস্টিসিটি। সো ওটা দুটার মধ্যে আমি জাস্ট রেশিও বের করলাম, দ্যাটস ইট। ও আচ্ছা 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 আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি হলো, আমরা এখন আমরা যেহেতু আমাদের একটা সলিড বলতে গেলে রেক্ট্যাঙ্গেল, সো বুঝতেই পারছো এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমাদের এই যে নিউট্রাল এক্সিস, হ্যাঁ, এটা কি হচ্ছে, নিউট্রাল এক্সিস তোমার কোথায় কোথায় হবে, একদম মাঝখানে হচ্ছে, তাই না। আমার কিন্তু এখানে ওয়াই বার বের করার কোনো প্রয়োজন নাই, যেহেতু রেক্ট্যাঙ্গেল, আমার এখানে ওয়াই বার বের করার কিন্তু কোনো প্রয়োজন পড়তেছে না। কিন্তু আমাদের অন্য অঙ্কের মধ্যে কিন্তু ওয়াই বার অনেক সময় বের করা লাগতে পারে, তোমাদের একটু পরে এই ম্যাথটা দেখাবো, এই ম্যাথটা একটু অন্যরকম। সো এখানে দেখবা যে তোমার ট্রান্সফর্ম করার পরে দেখবা একটু সেকশনটা বেড়ে গেছে, তখন তোমার কিন্তু ওয়াই বার বের করা লাগতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের যেটা হচ্ছে আমরা তাহলে এখানে দেখি জিনিসটা, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের এখানে এই আমরা এখন ইয়ে বের করবো, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি এই ট্রান্সফর্ম সেকশনের জন্য। তাহলে কি হবে, জাস্ট সিম্পল জিনিস, বি ইজ কিউব বাই 12, কিন্তু এখন কিন্তু তোমাকে বি নিতে হবে কোনটা, এই ট্রান্সফর্ম করার পরে কিন্তু বি নিতে হবে। সো বি এর মানে এখন 2.25 ইঞ্চি, আর আমার হাইট বা ডেপথ যেটাই বলো, এটা তোমার কত 3 ইঞ্চি। সো 1/12, ওই যে বি ইজ কিউব বাই 12, এই যে বি এর মান 2.25 আর এইচ এর মান তোমার আছে 3। সো বি ইজ কিউব বাই 12 করলাম, আমার কত আসছে 5.063 ইঞ্চ টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আসছে। এখন হচ্ছে আমরা কি করবো, আমরা এখন বেন্ডিং স্ট্রেস বের করবো। আমাদের হচ্ছে গিয়ে মোমেন্টের মান আমরা জানি 40 কিপ ইঞ্চি, তারপর হচ্ছে আমাদের আই এর মান জানি, এবং সি কি হবে, সি তোমার যেহেতু তোমার হচ্ছে গিয়ে এটা রেক্টেঙ্গেল, সো তুমি টপে বলো বা বটমে বলো, যেটাই বলো না কেন, তোমার সি এর মান অলওয়েজ কি হচ্ছে, এই হাইটের অর্ধেক 1.5 হচ্ছে। এবং যেহেতু এখানে আসলে বেন্ডিং এর জাস্ট মান বলা, বেন্ডিং এর কোনো অ্যারো চিহ্ন দেওয়া নাই, তো কোথায় আসলে কম্প্রেশন বা কোথায় টেনশন এটা কিন্তু বোঝা যাচ্ছে না। বাট যদি তোমাদের অ্যারো দেওয়া থাকতো, যদি আমি অ্যারো দিয়ে দিই যে হ্যাঁ, তোমার যেমন ওই যে ওই অঙ্কটার মতো যেটা বলছিলাম, যে এরকম টাইপের যদি আমি সাপোজ অঙ্ক দিয়ে দিই, এবং তোমাকে যদি এরকম করে তুমি যদি বুঝতে পারো যে বেন্ডিং স্ট্রেসটা, বেন্ডিং মোমেন্টটা কিভাবে কাজ করতেছে, তখন কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে যে আসলে কোথায় কম্প্রেশন এবং কোথায় তোমার টেনশন। আর এভাবেই কিন্তু অঙ্কটা আসবে অ্যাকচুয়ালি, যে যখন তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে টপে তোমার কম্প্রেশনের টেনশন উল্লেখ করতে হবে। সো এখানে যেমন কিছু বলা ছিল না, জাস্ট মোমেন্টের মান দেওয়া, সো এখানে কিন্তু আসলে বোঝার কোনো উপায় নাই যে আসলে উপরে টপ মানে কম্প্রেশন আর টেনশন বলা যাচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক, আমাদের যেটা হচ্ছে যে আমাদের তাহলে সি, টপ থেকে বলো বা বটম থেকে বলো, যেটাই বলো না কেন, যেহেতু পারফেক্টলি রেক্টেঙ্গুলার, দ্যাটস কি হবে, সি এর মান 1.5 হচ্ছে, এই যে হাইটের অর্ধেক যেটা আর কি। তাহলে কি হবে, যে আমাদের এই যে বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা, যে এম সি বাই আই, সো এম এর মান ছিল আমাদের 40 কিপ ইঞ্চি, তারপর সি এর মান হচ্ছে গিয়ে এই ডেপথের অর্ধেক 1.5, আর আই তো মাত্র বের করে ফেললাম 5.063 ইঞ্চ টু দি পাওয়ার 4। সো এই সবকিছু বসা দেওয়ার পর কি আসলো, আমার বেন্ডিং স্ট্রেসের মান আসলো 11.85 কেএসআই। হ্যাঁ, এটা আসলে আমাদের বেন্ডিং স্ট্রেসের মান। এখন হচ্ছে আমরা কি করবো, এখন হচ্ছে আমরা যে এই যে বেন্ডিং স্ট্রেস বের করলাম, এটা আসলে কার জন্য, এটা আসলে তোমার আমার আমার তো আসলে এটা তো ফর্মুলা করে বের করলাম, কিন্তু আমাকে কি বলছে যে বেন্ডিং স্ট্রেস বের করতে হবে কার জন্য, স্টিলের জন্য অ্যাজ ওয়েল এজ তোমার হচ্ছে গিয়ে ব্রাসের জন্য। সো যদি আমরা স্টিল চিন্তা করি, স্টিল তো কোথায় আছে, এই মাঝখানে আছে,
সো মাঝখানে যদি আমি চিন্তা করি, সো এই স্টিল বলো বা ব্রাশ যেটাই বলো না কেন, এর সঙ্গে কিন্তু তোমার আই এর বা এম এর কোনো সম্পর্ক নাই। এর সঙ্গে সম্পর্ক কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র সি এর। কেননা আমার এখানে ম্যাটেরিয়াল যদি উপর নিচে হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, শুধুমাত্র সি এর মান চেঞ্জ হবে। কিন্তু মোমেন্ট বলো যেটা কিনা এক্সটার্নাল ইম্প্যাক্ট, বা আই যেটা কিনা ট্রান্সফর্ম সেকশনের জন্য, সো এটা কিন্তু মানে ওই সেকশনের সঙ্গে কিন্তু মানে আমরা তো ট্রান্সফর্ম করার পরে আই বেক করছি, সো তোমার পরবর্তীতে তোমার হচ্ছে গিয়ে ওই ম্যাটেরিয়ালটা কোথায় আছে এটার সঙ্গে কিন্তু আই বা এম এর কোনো প্রকার আর রিলেশন থাকবে না, শুধুমাত্র সি এর সঙ্গে রিলেশন থাকবে। তো এখন দেখো তোমার যেহেতু পারফেক্টলি রেক্টেঙ্গল, স্টিল বলো মাঝখানে যেটা বলো যেটাকে আমরা ট্রান্সফার করে নিয়েছি ব্রাসে, বা ব্রাস বলো দুই সাইডে আছে, সো দুই ক্ষেত্রে কি হচ্ছে আমার ডেপথ কিন্তু 1.5 থাকতেছে। তাহলে কি হচ্ছে যে আমার এখানে যে বেন্ডিং চলে আসলো, এই বেন্ডিং কি হবে, এখানে যা আসছে হুবহু কি হবে সেটা তোমার হচ্ছে গিয়ে ব্রাসের জন্যই হবে, যে এই বেন্ডিং স্ট্রেস ইজ ইকুয়াল টু কি হবে, ব্রাসেরই তোমার বেন্ডিং স্ট্রেস হবে। আর যেটা তোমার হচ্ছে কি স্টিলের, স্টিলেরটা কি হবে, স্টিলের জন্য কি হবে, ডেপথ আমার সেমি থাকতেছে, যে সি এর মান এই সেমি থাকবে 1.5। সো তার মানে এই যে মান ছিল এই মানও কি থাকবে স্টিলের জন্য সেম থাকবে, কিন্তু যেহেতু এটা আসলে কি, এটা তো তোমার রিয়েল স্টিল না, রিয়েল স্টিল তো আসলে এরকম টাইপের, যেটা কিনা তোমার ব্রাসের থেকে 1.933 টাইমস বেশি ছিল। তাহলে কি হবে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই বেন্ডিং স্ট্রেসের মানটা যেটা ব্রাসের ছিল সেটাই তোমার কি হচ্ছে স্টিলের ক্ষেত্রে হচ্ছে সেম, মানে হচ্ছে যেহেতু তোমার সি এর মান সেম, কিন্তু এর সঙ্গে আমাকে গুণ করতে হবে ওই যে এন যেটা ছিল, যেটা কিনা আমরা এখানে বের করে আসলাম মডুলার রেশিওর মাধ্যমে, এইটা ছিল। তাহলে কি করতে হবে আমাকে, এই যে বেন্ডিং স্ট্রেস এর সঙ্গে আমি আবার এন গুণ করলাম, তাহলে আমার স্টিলের জন্য বেন্ডিং যে স্ট্রেস হবে সেটা মান কত আসলো, যে এই যে 11.85 ইন্টু 1.933, যেটা কিনা রেশিও মানটা আসছে, ওই রেশিও মানটা, তো গুণ করে পেয়ে গেলাম আমরা যে স্টিলের জন্য বেন্ডিং স্ট্রেসের মান। তার মানে কি হলো, আমার অ্যান্সার চলে আসছে যে ব্রাসের জন্য ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস কাজ করবে কত, 11.85, আর স্টিলের জন্য ম্যাক্সিমাম কাজ করবে আমার 22.9। জাস্ট এই দুটো গুণ করে যা আসে আর কি। ঠিক আছে, তাহলে আমার কি হলো, একটা অঙ্ক শেষ হয়ে গেল। এটা তো মোটামুটি ভেরি ইজি একটা ম্যাথ, যে এক- রেক্টেঙ্গেল ছিল, দ্যাটস ওয়াই কোনো ঝামেলা হয় নাই। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন? জি স্যার, স্যার হ্যাঁ, স্টিলের ক্ষেত্রে ডেপথটা তো ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হয়ে যাওয়ার কথা না? স্টিলে ডেপথ ছোট হলো কেমনে? স্টিলের ক্ষেত্রে স্যার, স্যার রেশিও যেটা ছিল ওই হিসাবে ওই যে ডেপথ তো এই যে ডেপথ 0.75 3 ইঞ্চি স্টিলের স্টিলের ক্ষেত্রে যা ছিল ব্রাসের ক্ষেত্রে সেমি ছিল, সো আমার ডেপথ তো সেমি আছে, ডেপথ তো চেঞ্জ হয় না, ডেপথ তো সেমি আছে, স্যার তাই না? ডেপথ না স্যার, স্যার হ্যাঁ, মানে উইথ স্যার, প্রস্থ প্রস্থ উইথ, স্যার হ্যাঁ। 0.75 ওইটা স্যার স্টিলের ক্ষেত্রে তো ওইটাই হবে, মানে ছোট হয়ে আসবে। ব্রাসের ক্ষেত্রে তো আমরা ইকুইভ্যালেন্ট করেছিলাম। না না না, এইটা তোমার হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম সেকশনের জন্য, যে আমি এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া যে বেক করছি, আমি তো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য তো বেক করতে পারবো না, তাই না? তাহলে কি আসবে, এটার জন্য একটা তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে, এই জন্য আরেকটা মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে, তাই না? দুটো তো আসলে একসঙ্গে ম্যাচ করা যাবে না। তুমি যদি বলো যে পানি এবং তেল যত চামচ দিয়ে নাড়াও একটা গ্লাসের মধ্যে, কখনো ম্যাচ করবে কখনো ম্যাচ করবে না। তো আমরা কি না করতেছি, স্যার, আমরাকে ট্রান্সফর্ম করে নিচ্ছি, যে আমরা চিন্তা করতেছি যে তেলটাকে ইকুইভ্যালেন্ট টু পানি বা পানিটাকে ইকুইভ্যালেন্ট টু তেল, আমরা কি করতেছি একটা চিন্তা করতেছি, একটা মানে আকারে চিন্তা করব। তখন আমরা চিন্তা করবো যে আসলে কতটুকু তোমার স্পেস খাচ্ছে, তাই না? আমরা ওভাবে চিন্তা করলাম যে আসলে আমরা স্টিলটাকে আমরা কি করছি, আমরা আমরা মেইনলি ব্রাশ ধরছি রেফারেন্স, এবং চিন্তা করছি যে স্টিলটাকে আমরা ব্রাশে কনভার্ট করব। সো দেখা গেছে তখন যে তোমার যে আসলে যে এই যে স্টিলটা ব্রাশ থেকে 1.933 টাইমস কি হবে, বড় হবে, অ্যাকর্ডিং টু তোমার কি হবে মডুলাস ইলাস্টিসিটি রেশিও করেসপন্ডিং, সেটা তো তোমার মডুলার রেশিও, তাই না? তো আমরা কি জি করলাম, স্যার, আমরা ট্রান্সফর্ম সেকশন বানাইছি আমরা, হ্যাঁ, যে আমরা এটাকে আমরা কি করছি, আমরা চিন্তা করে নিয়েছি এভাবে, যেটা কিনা রিয়েল লাইফ না, রিয়েল লাইফ কিন্তু এভাবে। তো এখন আমরা এটা কেন করছি, বিকজ অফ আমরা এই সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য। ঠিক আছে, তো এটা বের হয়ে গেছে, তা আমার কি হবে, আমাদের আই অলওয়েজ এরকমই থাকবে। হ্যাঁ, আমাদের আই ব্রাসের জন্য বলো, চাই তুমি হচ্ছে গিয়ে স্টিলের জন্য বলো, যাই বলো না কেন, আই অলওয়েজ সেমই থাকতেছে। মোমেন্ট কি হবে, এক্সটার্নালি অ্যাপ্লাইড লোডের কারণে যেটা হচ্ছে, সো মোমেন্ট সেম থাকতেছে। এখন হচ্ছে সি, যেটা সি ডিপেন্ডস অন সেকশন। হ্যাঁ, যে সেকশনটা আসলে তোমার ডেপথ কত, বা তোমার হচ্ছে সাইজ কেমন, রেক্টেঙ্গেল না কোন শেপের। তো দেখা যাচ্ছে তোমার যে সিটা কি ছিল, তোমার স্টিল বলো বা ব্রাস বলো, বোথ কেসের জন্য কি হচ্ছে, রেক্টেঙ্গেলই হচ্ছে, সো রেক্ট্যাঙ্গেল ডেপথটা জাস্ট অর্ধেকই হবে। তার মানে কি হবে, আমার বেন্ডিং স্ট্রেস কি হবে, এইটাই তোমার থাকবে, যে ব্রাসের জন্য বলো বা তুমি হচ্ছে গিয়ে স্টিলের জন্য বলো, যেটাই বলো না কেন, আমার ফর্মুলা এটা থাকতেছে যে এমসি ওভার আই, এবং সবগুলা ভ্যালু সেম থাকতেছে। তো এখন কথা হচ্ছে গিয়ে আমার ব্রাসের জন্য তো আমি কি করছি, এটা ইউজ করছি, কোনো সমস্যা নাই।
কিন্তু না স্যার এটাই স্টিলের ম্যাক্সিমাম বেলায় যখন আমি স্টিলের বেলায় ইউজ করতেছি, স্টিল তো আর এরকম না। স্টিল কি ছিল? স্টিল তো তোমার 1.933 টাইমস বড় ছিল কার থেকে? ব্রাস থেকে, তাই না? ব্রাসের থেকে। এই জন্য আমরা কি করছি যে আমরা ব্রাসের যে আমার মোমেন্ট অফ ইয়ে ছিল, বেন্ডিং স্ট্রেস ছিল, তার সঙ্গে আমরা আবারও ওই 1.933 টাইম গুণ দিয়ে আমরা এটা বের করছি। জি ঠিক স্যার আছে, এই আর কিছুই না। মনে রাখবা, জাস্ট একটা জিনিস মনে রাখবা যে ট্রান্সফর্ম করার পরে শুধুমাত্র আমাকে আই বের করতে হবে। শুধুমাত্র আইটা বের করার জন্য কি করতে হবে? পুরো ম্যাটেরিয়ালটাকে আমাকে হোমোজিনিয়াস আকারে চিন্তা করতে হবে। এই আর এই আই, হোমোজিনিয়াস আইটাই কিন্তু আমাকে এখানে ইউজ করতে হবে অলওয়েজ। মানে ওই ব্রাসের জন্য বলো, চাই তুমি স্টিলের জন্য বলো, খালি খেয়াল রাখতে হবে যে আমার সি যেটা হবে, সি এর মানটা কত হবে ফর হিটের ডিফার শুধু চেঞ্জ। ম্যাটেরিয়াল। এই এবং লাস্ট অফ অল, তুমি যখন যাকে রেফারেন্স ধরে কাজ করছো, আর যে ম্যাটেরিয়ালটা তুমি হচ্ছে কি ট্রান্সফর্ম করছো, সেই ম্যাটেরিয়ালের যে রেশিও ছিল, ওই রেশিওকে তোমাকে গুণ করতে হবে। এই আর কিছুই না। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ওকে, অন্যদের কোনো কোয়েশ্চেন আছে? বাকি অন্য কারো যারা প্রেজেন্ট? ওকে, ধরে নিলাম সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এখন একটু ডিফিকাল্ট ম্যাথে যাই। এটাই আমাদের আজকের জন্য লাস্ট ম্যাথ, এবং বলতে গেলে তোমাদের এই আমার কোর্সের জন্য লাস্ট ম্যাথ। আরো ম্যাথ চাইলে অনেক করা যেত, আরো ম্যাথ অনেক আছে, ম্যাথের তো হব নাই। ম্যাথ চাইলে যত ম্যাথ চাইলে বানানো যায়। সো আপাতত আমি এটাই করায় তোমাদের হচ্ছে কি এই কোর্স শেষ করে দিব। ঠিক আছে, আচ্ছা। তো দেখো আমাদের লাস্ট যে ম্যাথটা, তো কি বলা হচ্ছে, সেম টাইপের একটা ম্যাথ বলা হচ্ছে যে তোমার একটা কম্পোজিট বিম দেওয়া। এই কম্পোজিট বিমের মধ্যে কি কি আছে, যে তোমার হচ্ছে গিয়ে টপ পার্টে, দ্যাট মিনস তোমার হচ্ছে গিয়ে যে উপরে যে 150 মিলিমিটার বাই 250 মিলিমিটার। একটা জিনিস একটু খেয়াল রাখবা, সেটা তোমার হচ্ছে গিয়ে আমি একটু আগে যে ম্যাথটা করালাম, এই ম্যাথটা কিন্তু দেখো কিসে আছে, কিপ, ইঞ্চি, হ্যাঁ, পিএসআই, কেএসআই এভাবে আছে। আর এখন যে ম্যাথটা করা আছে এটা কিসে আছে, মিলিমিটার, হ্যাঁ, কিলো নিউটন, প্যাসকেল। ওকে, সো এই যে ইউনিট গুলো, এটা কিন্তু একটু খেয়াল রাখো। ঠিক আছে, ইউনিট গুলো একটু মানে দুই ইউনিট তো, একটা এমপিএস একটা এফপিএস ইউনিট। সো দুটা ইউনিট একটু খেয়াল রেখে কাজ করতে হবে, কারণ যখন তুমি ওই যে এমসি ওভার গুণ করবা, তখন তোমাকে অবশ্যই সেম সেম ইউনিটে কাজ করতে হবে, এবং তোমার স্ট্রেস ইউনিট কি হবে তোমাকে কিন্তু একটু বুঝে কাজ করতে হবে। ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। সো অঙ্ক বলতে গেলে খুবই সিম্পল, কিন্তু তোমাকে ইউনিট উল্টাপাল্টা করলে কিন্তু আবার ইউনিটে ভুল হচ্ছে, প্লাস তোমার হচ্ছে অ্যান্সারও ভুল আসবে। সো এটা একটু অবশ্যই খেয়াল রেখে কাজ করবো আর কি। তো যাই হোক, যেটা হচ্ছে আমার যেটা বলা, যে এই কম্পোজিটের মধ্যে আমার উড হচ্ছে উপরে, উড কাঠ যেটা, যে 150 মিলিমিটার বাই 250 মিলিমিটার উড, যেটা তোমার হচ্ছে গিয়ে মডুলাস অফ ইলাস্টিসিটি আমার বলা হচ্ছে গিয়ে 10 গিগাপ্যাসকেল। আর লোয়ার পার্ট যেটা বলা একটা স্টিলের স্ট্র্যাপ, ছোট একটা পার্ট স্টিলের স্ট্র্যাপ দেওয়া, এটা তোমার হচ্ছে গিয়ে 10/150। তার মানে তোমার হচ্ছে এটা ডেপথ তোমার হচ্ছে 10 ইঞ্চি, 10 মিলিমিটার, আর উইথ হচ্ছে তোমার 150 মিলিমিটার। ঠিক আছে, ভালো কথা। এখন কি বলা হচ্ছে যে ইফ দ্য বিম ইজ সাবজেক্টেড টু বেন্ডিং মোমেন্ট 30 কিলোনিউটন মিটার। আগে বলছিলাম যে তোমাদের মোমেন্টটা কখনোই ভাবে থাকবে না, মোমেন্টটা কিন্তু যে ফিগার আকারে দেওয়া থাকবে। আপাতত এই ম্যাথে ডাইরেক্ট দেওয়া আছে, বাট তোমাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই ডায়াগ্রাম এঁকে হয়তো বের করা লাগতে পারে। ঠিক আছে, ওইভাবে প্র্যাকটিস করে নিবো অবশ্যই। তো যেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট দেওয়া 30 কিলোনিউটন মিটার, এবং বলা যে হোয়াট আর দ্য ম্যাক্সিমাম স্ট্রেসেস ইন তোমার হচ্ছে স্টিল অ্যান্ড উড, যে স্টিল এবং উডের জন্য আমার ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস কত হবে সেটা আমাকে বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো পরীক্ষায় ফিগার দেওয়া থাকবে কিন্তু এই একটাই। ঠিক আছে, এবং এটার জন্য কি থাকবে, পরীক্ষায় ফিগার দেওয়া থাকবে এই একটাই, তোমার ট্রান্সফর্ম সেকশনের ফিগার কিন্তু দেওয়া থাকবে না। তো এখন কি করতে হবে, আমাকে এই ফিগারটাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাকে ট্রান্সফর্ম করতে হবে। করি আমরা। সো এখানে দেখো দুইটা ম্যাটেরিয়াল, একটা তোমার হচ্ছে গিয়ে উড, যেটা তোমার হচ্ছে গিয়ে 10 গিগাপ্যাসকেল, আর একটা তোমার হচ্ছে গিয়ে স্টিল, যেটা কিন্তু 200 গিগাপ্যাসকেল। তো আমরা কি করছি, আমরা এখানে উডটাকে ধরছে রেফারেন্স, এবং স্টিলটাকে ধরছে আমরা যে ট্রান্সফর্ম করবো আমরা। ঠিক আছে, যেহেতু তোমার স্টিলের মান বড়, দ্যাটস আমরা স্টিলটাকে ট্রান্সফর্ম করবো। সো আমি যদি উডকে ধরি রেফারেন্স, স্টিলকে ট্রান্সফর্ম করি, তাহলে তোমার হচ্ছে গিয়ে এই ফিগার। আর যদি কেউ মনে করো যে না আমি স্টিলকে ধরবো তোমার রেফারেন্স, উডকে আমি ট্রান্সফর্ম করব, তাহলে তোমার হচ্ছে গিয়ে এই ফিগার। ঠিক আছে, এখানে তোমার বইয়ের মধ্যে, এটা বইয়ের ম্যাথ, তোমার তিনটা ফিগার দেওয়া, বাট পরীক্ষার একটা ফিগার থাকবে, এটা তোমার হচ্ছে মেইন ফিগার। দিস ইজ ট্রান্সফর্ম ফিগার ফ্রম তোমার হচ্ছে গিয়ে আমি স্টিলটাকে উডে ট্রান্সফর্ম করছি, আর এটা তোমার হচ্ছে ট্রান্সফর্ম যে আমি উডটাকে স্টিলে ট্রান্সফর্ম করছি। তো দুটা নিয়ে সলিউশন এখানে দেওয়া আছে, আমি এটাই দেখাচ্ছি মেইনলি। আর এটা তোমার চাইলে নিজেরা প্র্যাকটিস করে দিতে পারো, এখানে এটা সলিউশন করে দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা কি করবো, ফার্স্ট অফ অল আমরা রেশিওটা বের করলাম, যেহেতু বললাম যে আমি উডটাকে ধরলাম রেফারেন্স হিসাবে, যে আমি স্টিলকে ট্রান্সফর্ম করবো উডে। তাহলে কি করবো, স্টিলকে আমি উপরে রাখবো আর উডকে রাখবো নিচে। সো উডের ই ছিল কত, 10,
আর স্টিলের ছিল আমার 200, তাহলে কত আসবে, রেশিও করলে আমার আসবে 20। তার মানে যে উডের থেকে স্টিলের 20 টাইমস লার্জার। তাহলে কি করতে হবে, যে আমাদের যেটা হচ্ছে যে এই যে তোমার হচ্ছে গিয়ে আমার যে উইথটা ছিল, যে স্টিলের স্ট্র্যাপের যে উইথ ছিল, এটাকে আমাকে কি করতে হবে, 20 তে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে কি হলো, এই যে তোমার ট্রান্সফর্ম সেকশন, যে উড তো উডের মতো রয়ে গেল, যে 150/250 উডের মতো রয়ে গেল। আর স্টিলের যে স্ট্র্যাপ ছিল, স্ট্র্যাপটা কি ছিল, আমার ডেপথ ছিল 10 আর উইথ ছিল আমার 150, তাই না? আমি কি করতেছি, এই উইথটাকে আমরা ট্রান্সফর্ম করে বড় করে নিব। সো কত বড় হবে, যে আগে যা ছিল তার থেকে কি হবে, যেহেতু আমার রেশিও হচ্ছে 20, তাহলে কি হবে, যে আমার এটা 20 টাইমস বড় হবে। তাহলে কি হলো, আগে ছিল তোমার হচ্ছে কি 150, সেটাকে আমি কি করলাম, 20 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো, এখন আমার কত আসলো, এরকম টাইপের বড় একটা সেকশন আসলো, যেটাকে না আমরা কি করলাম, যে স্টিলের স্ট্র্যাপটাকে আমরা ইকুইভ্যালেন্ট উডে চিন্তা করলে এটা এরকম বড় হয়ে যাবে। তার মানে এখন আমাদের ট্রান্সফর্ম সেকশনের জন্য সেকশনটা কেমন আসলো, আমি সাইডে এঁকে রাখতেছি, আমাদের পরবর্তীতে বারবার কাজে লাগবে জন্য। যে আমার এটুকু ছিল আমার উডের পোর্শনটা, যে 150 বাই হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 250, আর হচ্ছে কি এটার স্টিলের যে ইকুইভ্যালেন্ট যে উডটা, সেটা তোমার কত হচ্ছে, যে আমার হচ্ছে এটা, যে 3000। হ্যাঁ, 3000 বাই হচ্ছে তোমার কত, 10। ওকে, দিস ইজ দ্য তোমার হচ্ছে কি ট্রান্সফর্ম সেকশন, এটা তোমার হচ্ছে কি 10টা, তাহলে আমি এই পাশে লিখে দিই, যেহেতু হচ্ছে না এই পাশে লিখলাম 10। ওকে, লিখে রাখলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে ইউজ করি আমরা, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাকে এটার জন্য আই বের করতে হবে, মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। আমার কিন্তু দেখো এখানে কিন্তু মোমেন্ট দেওয়া আছে, আমার কি করতে হবে, এখন আমাকে আই বের করতে হবে এবং সি বের করতে হবে। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা বের করি। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ, যেহেতু রেক্টেঙ্গেল না, একটা তোমার হচ্ছে কি ইনভার্টেড টি শেপের, দ্যাটস কি করতে হবে, আমাকে এটাকে ওয়াই বার বের করতে হবে। তো ওয়াই বার বের করি, তো আমরা কি করবো, আমরা একটা ধরবো রেফারেন্স বেস লাইন, যে আমরা আইদার টপ থেকে অথবা বটম থেকে করতে পারি। সো এখানে তোমার যেটা করা হয়েছে এই অঙ্কের মধ্যে, যে আমরা ধরছি যে টপটাকে ধরছি আমরা বেস লাইন হিসাবে, যে আমরা টপের রেসপেক্টে আমরা সিজি বের করবো। তাহলে ওয়াই বারের ফর্মুলা কি আমরা জানি, যে A1 Y1 প্লাস A2 Y2 ডিভাইড বাই A1 প্লাস A2। সো কি হচ্ছে দেখো, যে এই ফিগার থেকে যে A1 যেটা, দ্যাট মিনস এটা ধরলাম, যে এই পার্টটা ধরলাম আমরা A1 আর এটা ধরলাম আমরা A2। তাহলে কি হচ্ছে, A1 কত, 150/250, সো গুণ দিলাম A1 যেটা, গুণ দিলাম ইন্টু Y1 যেটা, Y1 কি হবে, যেটা আমি ধরছি টপটাকে রেফারেন্স, তো কি হচ্ছে, এই এখান থেকে এইটুক এরিয়া যে ছিল, এইটুক এরিয়ার সেন্টার কোন জায়গায়, সেন্টার তোমার হচ্ছে আমি অন্য কালার দিয়ে দেখাই, সেন্টার তোমার হচ্ছে গিয়ে এই জায়গায় সেন্ট্রয়েড প্রথমটার জন্য। আচ্ছা, লাল দেখা সবুজ দেখা যাচ্ছে না, আমি ব্লু কালারটা দেখাই। ধরো তোমার বললাম যে A1 এর সেন্টার হচ্ছে এই জায়গাটায়, তাহলে কি হবে, টপ থেকে এই সেন্টার পর্যন্ত কত হবে, 250 অর্ধেক, যে 125, তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে 125 গেল, আমার A1 গেল, Y1 গেল। এবার আসি আমি A2 কি হচ্ছে, এটা তোমার হচ্ছে কি পরেরটা, যে 3000 × 10, এটা তোমার হচ্ছে A2। আর Y2 কি হবে, এই টপ থেকে A2 এর সেন্টার কোন জায়গায়, এই জায়গায়। সো টপ থেকে A2 পর্যন্ত তোমার ডিস্টেন্স কত হবে, 250 প্লাস 10/2, তা কত হয়, যে 250 প্লাস 10 মানে 5, কত 255, তাহলে এটা তোমার হচ্ছে 255, Y2 আসলো। তাহলে কি করলাম, A1 Y1 প্লাস A2 Y2 ডিভাইড বাই কি A1 প্লাস A2। সো A1 হচ্ছে পুরোটা উপরেরটা আর এটা তোমার হচ্ছে নিচেরটা। সো করলাম, কত আসছে আমার ওয়াই বার আসছে, যে সেন্টার পাওয়া গেছে কত, যে 183 মিলিমিটার। কিন্তু এটা কিন্তু মনে রাখবা, দিস ইজ ফ্রম টপ, আমরা কিন্তু বটম থেকে বের করতে পারতাম, বাট এখানে তোমার হচ্ছে বইয়ে যেভাবে করে সেভাবে দেখাচ্ছি। তো আমরা টপের সাপোর্টে বের করছি, টপে কত আসছে, যে 183। তাহলে আমরা এই পার্টগুলো মুছাই দিচ্ছি, এগুলা তো এখন লাগবে না আর। তো আমরা পেয়ে গেলাম যে আমাদের সেন্টার হচ্ছে গিয়ে কত, সেন্টার হচ্ছে আমাদের যে ওয়ান তোমার 183 ফ্রম টপ। তাহলে আমি সেন্টারটার লোকেশনটা এঁকে রাখি, যারা আমাদের সেন্টার হচ্ছে গিয়ে উপর থেকে শুরু করে এই এরকম একটা জায়গায় আসছে, কত আসছে এটা তোমার, যে 183। ঠিক আছে, এটা আমরা বের করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যে এই পর্যন্ত কি, ওকে, এখন হচ্ছে আমরা আই বের করি, মোমেন্ট অফ ইনারশিয়া বের করি। তো দেখতে পাচ্ছ, যেহেতু আমাদের এখানে ওয়াই বার লাগছে, সো কি করতে হবে, তার মানে আমাদের এখানে এই যে মোমেন্ট অফ ইনারশিয়া যখন বের করবো, তাহলে কি করবো, BH3/12 প্লাস AD² গুণ করতে হবে। সো করি, তাহলে আমাদের কি হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা উপর থেকে কাজ শুরু করতেছি।
সো উপরের জন্য কি হচ্ছে বি কত 150, এইচ কত 250, সো বি এইচ কিউব বাই 12 করলাম প্লাস এ ডি স্কোয়ার, সো এই যে এ বের করলাম যে 150 ইন্টু 250 করলাম, আর এই যে ডি, হ্যাঁ এই ডি কত কেমনে আসলো যে আমার এই যে উপরের যে এরিয়া ছিল, উপরের এরিয়ার সেন্টার তো এই জায়গায়, আর টোটাল যে সেকশনটা তার সেন্টার এই জায়গায়, সো এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সকে আমরা বের করবো যে 250 মাইনাস হচ্ছে তোমার 250 না, এই যে এখান থেকে এই পর্যন্ত কত 125, সো 125 আর 183, সো 183 মাইনাস 125 করলে আমরা পেয়ে যাবো এইটুকু অংশ 58, ঠিক আছে, এই অংশটা পেয়ে যাবো। তাহলে আমরা কি পেলাম যে তোমার হচ্ছে গিয়ে যে বি এইচ কিউব বাই 12 প্লাস এ ডি স্কোয়ার, এখানে তোমার যে এখান থেকে এই পর্যন্ত তোমার হচ্ছে গিয়ে যে এই 58 যেটা, আর পরেরটা কি হবে, এখানে সেম জিনিস যে বি তোমার হচ্ছে 3000, এইচ হচ্ছে 10, সো বি এইচ কিউব বাই 12 প্লাস এ ডি স্কোয়ার, এখানে তোমার হচ্ছে এ হচ্ছে যে এরিয়াটা, আর এই 72 থেকে আসছে যে তোমার এখান থেকে এই পর্যন্ত তোমার ছিল 255, এই 255 মাইনাস 183 করলে এখানে তুমি পেয়ে যাবা 72, তার মানে যে এখান থেকে এই পর্যন্ত যে মানটা ছিল এটা তোমার হচ্ছে কি 72। তাহলে কি হলো, আমার একটা পেয়ে গেলাম যে বিএইচ ক্যাপিটাল প্লাস এডি স্কোয়ার আর বিএইচ ক্যাপিটাল প্লাস এডি স্কোয়ার, তাহলে কি আসলো আমার আই চলে আসলো যে 4878 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4, ঠিক আছে, আমার একটা বেশ বড় একটা আই চলে আসছে, যে এরকম টাইপের একটা আই আসলো, ঠিক আছে, ভালো কথা। এখন আমরা তাহলে পরের পার্ট কন্টিনিউ করি। তাহলে আমাদের পরের পার্ট কি হচ্ছে যে দেখো, এই যে এখন আমাদের যেটা করতে হবে, আমরা তো এম জানি, এম এর মান আমার দেওয়াই ছিল যে 30 কিলোনিউটন মিটার, এটাকে আমরা কনভার্ট করে নিলাম, কনভার্ট করে কত আসছে যে তোমার 0.03 10⁹ আমরা কনভার্ট করে নিয়েছি, বিকজ যেহেতু আমাদের আই মানে ওই যে যেটা কি ছিল মোমেন্ট আমার ছিল হচ্ছে গিয়ে এখানে ছিল আমার কিলোনিউটন ছিল, নিউটনে নিয়ে গেছি, এবং আমার ছিল মিটারে, সেটা কি নিচ্ছি আমি, সেটাকে মিলিমিটার নিয়ে গেছি, ঠিক আছে। তো এই জন্য 30 10⁶ আসবে, তো এটাকে আমি লিখছি 0.03 10⁹ মানে বই বই যেভাবে লিখছে আর কি। তো মোমেন্টাম মানে এরকম লিখছে সি, যেটা এখন কথা হচ্ছে কি উডের জন্য সি কত হবে, হ্যাঁ। তো উড ছিল আমার উপরে, ঠিক আছে, সো উড যেহেতু উপরে আছে তাহলে কি হবে, টপ থেকে শুরু করে আপ টু দিস সিজি, সেটা তোমার হবে উডের জন্য সি, আর স্টিল ছিল আমার নিচে বটমে, তাহলে স্টিলের জন্য তোমার হচ্ছে গিয়ে সি কত হবে, সি হবে তোমার বটম পার্ট থেকে আপ টু সিজি পর্যন্ত, দিস ইজ তোমার হচ্ছে গিয়ে সি ফর স্টিল, যেহেতু স্টিল ছিল আমার নিচে, ঠিক আছে। আগের ম্যাথে কি ছিল, আগের ম্যাথে আমার দুইটা ম্যাটেরিয়াল ছিল মাঝখানেই, হ্যাঁ, দুইটা ম্যাটেরিয়াল কি ছিল আমার মানে পাশাপাশি ছিল এবং মাঝখানে ছিল ম্যাটেরিয়ালটা, যার কারণে আমার দুই ক্ষেত্রে কি ছিল, যেহেতু আমার দুই ক্ষেত্রে কি হবে যে আমার ডেপথ 3 ছিল, আমার এই জন্য দুই ক্ষেত্রে আমার সি আমার হচ্ছে 1.5, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে তোমার হচ্ছে উড হচ্ছে উপরে ছিল, তার মানে টপ লেয়ার থেকে আপ টু এই সেকশনের সিজি পর্যন্ত আমার হবে সি, উপরের জন্য সি, আর স্টিল যেহেতু ছিল নিচে, সো স্টিলের বটম থেকে একদম বটম মোস্ট থেকে তোমার হচ্ছে কি আপ টু দিস সিজি পর্যন্ত হবে তোমার স্টিলের জন্য সি। তাহলে কি হলো যে আমি এম সি ওভার আই করলাম, এম এর মতো সবার জন্য ফিক্সড, মানে যে এখানে যা হবে এখানে সেমই হবে, স্টিল বলো বা উড বলো, যে এম আই এর মান সেম হচ্ছে, কিন্তু উডের জন্য সি হচ্ছে 183, এই যে তোমার উপর থেকে এই সিজি পর্যন্ত, আর মানে স্টিলের জন্য আমার সি হচ্ছে বটম থেকে সি, কিন্তু যেহেতু স্টিলটাকে আমি ট্রান্সফর্ম করছিলাম, এবং যেহেতু স্টিলের জন্য কি ছিল আমার মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া না, ওই যে তোমার ইসেন্ট্রিসিটি রেশিও যে তোমার 20 টাইমস বড় ছিল, দ্যাটস কি করতে হবে, যখন আমি স্টিলের জন্য বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা অ্যাপ্লাই করব তখন আমাকে অবশ্যই এই 20 তে মাল্টিপ্লাই করতে হবে। সো তাহলে কি হচ্ছে যে আমার ওই যে এমসি ওভার আই উডের জন্য যা আছে সেটাই করলাম, কোনো কিছু গুণ করা লাগে নাই, কিন্তু স্টিল যেহেতু ট্রান্সফর্ম করা হয়েছিল, যে স্টিলকে ট্রান্সফর্ম করার জন্য আমার 20 আসছিল, এই জন্য 20 ফার্স্টে গুণ করে দেন হচ্ছে কি এম সি ওভার আই, এবং এম দেখলাম, সি তো বটম থেকে যেহেতু স্টিল ছিল বটমে, আই করলাম আমার যা আসে, তাহলে কি হলো যে আমার বেন্ডিং স্ট্রেস উডের জন্য আসছে যে 11.5 মেগাপ্যাসকেল, আর স্টিলের জন্য আমার আসছে 96.7 মেগাপ্যাসকেল, ঠিক আছে। তো এটা গেল তোমার হচ্ছে কি যদি আমি স্টিলটাকে উডে আমি ট্রান্সফর্ম করি সেক্ষেত্রে তাহলে তোমার 20 আসছে, আর যদি আমি সাপোজ উল্টা চিন্তা করি যে না আমি উডটাকে স্টিলে ট্রান্সফার করব, তখন হচ্ছে কি হবে, উপরে হবে উড, রেফারেন্স হচ্ছে স্টিল, তখন কি হবে 1/20, তখন হচ্ছে আবার যে অঙ্ক করে দেওয়া আছে এটা তোমার হচ্ছে ওই বইয়েরই পার্ট, এটা মনে হয় বইয়ে করে দেওয়া আছে, সো এই যে তোমার অঙ্ক দেওয়া আছে, এবং এটার জন্য তোমার কি হবে, এটার জন্য ফিগার হচ্ছে তোমার, এটা তোমার হচ্ছে ফিগারটা, ঠিক আছে। তো একটা ওয়েতে করলেই হবে, একই অ্যান্সারই আসবে, সো আই থিঙ্ক তোমার হচ্ছে একটা ওয়েতে আগানোটাই বেটার।
সো অঙ্কটা অলরেডি দেখাই ফেললাম। সো দেখতে পাচ্ছ অঙ্কের সাইজ কিন্তু খুব একটা বড় না, অঙ্কের সাইজ বেশ ছোট ছোট, কিন্তু এখানে আসলে একটু বুঝে শুনে কাজ করতে হবে। হ্যাঁ, তো এখন বলো তোমাদের কোনো কোয়েশ্চেন এই অঙ্কটার মধ্যে? স্যার স্টিলের জন্য যেই সিটা ধরা হলো স্যার, এটা নিচ থেকে কেন ধরা হলো, উপর থেকে ধরলে কি সমস্যা? বিকজ স্টিল ছিল বটমে ছিল, স্টিল তোমার টপে ছিল না। যদি বলতাম যে এটা পুরো লেন বরাবর ছিল তাহলে বলতাম যে উপর থেকে মানে প্রোডাক্ট আসতো আর কি। কিন্তু যেহেতু আমার স্টিল পোর্শনটা নিচে ছিল, এই যে স্ট্র্যাপের মধ্যে স্টিল স্ট্র্যাপটা নিচে আর উড ছিল উপরে, এই জন্য উপর থেকে আমি নিব সি, ওই যে তোমার এই পর্যন্ত সি, মানে ওই যে এইটা সেকশনের যে সিজি, এর উপর থেকে নিচে উডের পার্টটা, আর স্টিল যেহেতু ছিল নিচে, দ্যাটস ওয়াই নিচে থেকে নিচ্ছি। আমি আর যদি কিছু স্যার না। এক্সিসটা নিই, মানে পুরা পজিটিভ এক্স অ্যাক্সিসে নেই পুরো ফিগারটা, তাহলে স্যার কোথা থেকে নিব দুইটার কোনটা? ক্ষেত্রে? মানে আমরা এটা তো ধরছি স্যার, মানে নিচে, মানে এক্স হুম। অ্যাক্সিসের, মানে পুরো কোয়াড্রেন্টে যদি এইভাবে ধরি যে পুরা ইয়াটাই এক্স অ্যাক্সিস পজিটিভে আছে ফিগারটা। এক্স এক্সিস পজিটিভ বলতে বুঝতে পারলাম না। মানে স্যার সেন্ট্রয়েডটা বের করছি না স্যার, যে হ্যাঁ, উপরে একটা এক্সিস ধরে তারপরে পুরোটুকু নিচে ধরে তারপরে বের করলাম যে। হ্যাঁ ট্রান্সফার করার পরে, হ্যাঁ। হ্যাঁ স্যার, তাহলে স্যার যখন আমি সেন্ট্রয়েডটা বের করবো স্যার, পুরোটুক এক্স অ্যাক্সিসে পজিটিভে রেখে যদি বের করি, এক্স কেন তখন বের করবো? তোমাকে তো ওয়াই বার বের করতে হবে, না এখানে তো স্যার, এক্স বার প্রয়োজন নাই। মানে স্যার সবসময় এটা নিচ থেকে কাউন্ট হবে। মানে যদি স্টিল হয় নিচে তাহলে নিচ থেকে, মানে আমি তো দুইটা পার্টি দেখালাম, যদি এখন হতো সাপোজ ধরো এরকম প্যাটার্ন অঙ্ক যে আমার দুইটা ম্যাটেরিয়াল কি আছে, মানে সাইড বাই সাইড দেওয়া এবং সবকিছু ডেপথ সেম, সেক্ষেত্রে আমার সি এর কোনো চেঞ্জ নাই, তাই না? যেহেতু আমার স্টিল বলো ব্রাস বলো, বোথ কেসে কি হচ্ছে যে আমার সি কোথায় হবে, যেহেতু রেক্টেঙ্গেল মাঝে বলো কোনো ঝামেলা নাই, তাই না? একদম টপ থেকে বলো বা বটম থেকে বলো, ডাজন্ট ম্যাটার, কারণ সব ক্ষেত্রে কি হচ্ছে, সেমই হচ্ছে। কিন্তু এই অঙ্কে কি ছিল, এই অঙ্কে তোমার হচ্ছে গিয়ে উপরে ছিল উডেন পার্টটা আর ছিল নিচে তোমার হচ্ছে কি স্টিলের পার্ট। দ্যাটস ওয়াই তোমার হচ্ছে কি আমি উপর থেকে নিলে উডেন নিব, আর নিচ থেকে নিলে আমি আমি নিব স্টিলের। এই আর তো কিছু না। স্যার বলো কি কোশ্চেন? স্যার ও বলতে চাইছে যে আমরা এখানে ওই যে এটা ওয়াই এর সাপেক্ষে সিমেট্রিক যে এক্স বারটা বাদ দিছি না, ও বলতে চাইছে যে পুরো কম্পোজিট ফিগারটাকে যদি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে রেখে চিন্তা করি তাহলে তো এক্স বারও বের করতে হবে, তখন কিরকম হবে এটা জিজ্ঞেস করছে মেবি। এখানে তোমার এক্স বারটা আসলে জরুরি নয়, মানে এক্স বার কখনোই লাগবে না, এখানে আসলে অলওয়েজ ওয়াই বারটাই লাগবে। হ্যাঁ, এখানে আমার এক্স বারের কোনো ইউজ নাই, মানে আমাকে এক্স বার কখনোই বের করতে হবে না, আমাকে অলওয়েজ ওয়াই বারই বের করতে হবে। আমি কি বুঝতে পারলাম? জি স্যার। মানে এখানে তোমার হচ্ছে কি তুমি যেভাবেই চিন্তা করো না কেন, তোমার মানে ম্যাটেরিয়াল তুমি সাইড বাই সাইড চিন্তা করো বা তুমি হচ্ছে কি উপর নিচে চিন্তা করো, যে মানে ধরো তুমি স্টিল স্ট্র্যাপ ধরো উপরে চিন্তা করলা, নিচে ধরো নাই, তাহলে কি হবে? উপরে থেকে আসলে তোমার হচ্ছে কি উপরের জন্য সি হবে তোমার, মানে ইয়ের জন্য স্টিলের জন্য, আর উড যেটা ছিল নিচে, সো নিচ থেকে তোমার হচ্ছে কি উপর মানে সিজি পর্যন্ত তোমার হবে উডের জন্য। মানে ম্যাটেরিয়াল যেখানে প্লেস থাকবে তার থেকে সিজি পর্যন্ত তোমার হবে ডিস্টেন্সটা, যা যেটার জন্য বলি, যদি বলি উড উপরে তাহলে উপর থেকে আসবে, আর যদি বলি উড নিচে তাহলে নিচ থেকে আসবে, সেভাবে আসবে জিনিসটা। ঠিক আছে? তারপর সাপোজ তোমাদের যদি অন্য কোনো কোয়েরি থাকে, ধরো আমি তো তোমাদের আসলে তোমাদের তো খাতা কলম দেখতে পাচ্ছি না, তো যদি সাপোজ অন্য কোনো কোয়েরি থাকে সেটা আমাকে দেখাও, সামনাসামনি দেখাও, কালকে তো ভার্সিটি ওপেন, তো সামনাসামনি দেখালে অত তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে বলতে পারবো আর কি। ঠিক আছে? তো এই তো তোমাদের আসলে আর কোনো আরো ম্যাথ বলতে গেলে অনেক কিছুই আছে, আরো একটা টপিকও আছে তোমার হচ্ছে গিয়ে প্রেসার ভেসেল একটা টপিক আছে, তো ওই প্রেসার ভেসেল টপিকটা আসলে ওটা তো সময় আমি বাদ দেই, ওটা আসলে গতবার বাদ দিয়েছিলাম, এবারও হয়তো মানে কন্টিনিউ করবো না, ওটা এবারও বাদ থাকবে। ওটা জাস্ট তোমার একটা সিম্পল একটা থিওরি প্রেসার ভেসেল একটা, ঠিক আছে? ওটা ধরো তোমরা যদি সাপোজ পড়তে চাও পড়তে পারো, তোমাদের ধরো সেলফ স্টাডির জন্য, বাট তোমাদের হচ্ছে গিয়ে ইতে দিব না, মানে পরীক্ষাও দিব না আর পড়াচ্ছিও না এক্সট্রা, ঠিক আছে? বাট প্রেসার ভেসেল তোমাদের হচ্ছে গিয়ে ছিল, যদি আসলে খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট না, দ্যাটস ওয়াই আসলে আমি এটা মানে বাদ দিচ্ছি আপাতত। ঠিক আছে, তো বেন্ডিং এর টপিক ছিল, বাকি ছিল তোমাদের হচ্ছে কম্পোজিট পার্টটা। সো এটা কিন্তু আসলে বলতে গেলে দেখতে পাচ্ছ তোমার এখানে মেইন জিনিস যেটা হচ্ছে যে তোমার আই বের করাটা, হ্যাঁ, বেন্ডিং বলো বা শেয়ার বলো, এই ধরনের ম্যাথে কিন্তু আই বের করাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আই বের করতে পারলে আর মোটামুটি যদি তুমি যদি ইউনিট বুঝতে পারো তাহলে দেখবা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো যাই হোক এই তোমাদের সিলেবাস। তোমাদের নেক্সট উইকে ধরো কালকে তো সি সেকশনের ক্লাস আছে, তো তোমরা যদি সাপোজ রিভিউ ক্লাস করতে চাও, হ্যাঁ, যদি মনে করো যে রিভিউ ক্লাস হবে, রিভিউ ক্লাস করতে চাও, তাহলে আমাকে নক করো, তাহলে আমি ক্লাসে আসবো। আর যদি মনে করো যে তোমার রিভিউ ক্লাস লাগবে না, তাহলে হচ্ছে কি আমি আসবো না আর কি। ঠিক আছে, তো 3 সেকশনের জন্যই অ্যাপ্লিকেবল, এ বি এবং সি। যদি ফিল করো রিভিউ ক্লাস লাগবে, তাহলে যে কোনো টপিকের যে কোনো মানে তোমার হচ্ছে গিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে
তাহলে বলতে পারো, তাহলে আমি সেটা আবার আলোচনা করব, মানে এই কালকে থেকে যে উইকটা, সেই লাস্ট উইকটা কি। আর যদি আমাকে সিআর আমাকে ইনফর্ম না করো যে লাগবে না, তাহলে হচ্ছে আমি আসবো না আর কি ক্লাসে, ঠিক আছে? তো তোমাদের সিলেবাস বলতে গেলে এখানেই ডান। ওকে, সি সেকশন যারা আছো তারা আমাকে আজকে ওই সিআররা যেটা আমাকে হোয়াটসঅ্যাপে নক করে রাখিও যে তোমাদের কালকে ক্লাস লাগবে কিনা, অ্যাজ ওয়েল এস বি সেকশন পরশুদিন আছে, আর এ সেকশন তো তোমাদের থার্সডে